শুভ অপরাহ্ন। গোলটেবিল আলোচনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব কর্মসংস্থান ও অন্তর্ভুক্তি বিষয়ক অগ্রযাত্রা শীর্ষক গোলটেবিল আলোচনায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। লেনার্ড চেশায়ার কর্তৃক লিড করা প্রজেক্ট ইনোভেশন টু ইনক্লুশন, এই প্রজেক্ট এর অধীনে বাংলাদেশ বিজনেস ডিসেবিলিটি নেটওয়ার্ক এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে আজকের এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আজকের গোলটেবিল আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা কর্মসংস্থান ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে কাজ করছেন। আমি আজকে বক্তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মুর্তজা, আমাদের সাথে আছেন মুর্তজা রাফি খান, প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক, শফিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডক্টর মুখলেসুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার এডুকেশন গ্লোবাল প্র্যাকটিস দি ওয়ার্ল্ড ব্যাংক, চুমো পথিয়া আইনান, কান্ট্রি ডিরেক্টর আইএলও বাংলাদেশ, অমৃতা রোজিনা রোজারিও, কান্ট্রি ডিরেক্টর সাইট সেভার্স, আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক উইমেন ইয়ুথ ডিসেবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এবং আজকের গোলটেবিল আলোচনার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন, ডক্টর শামসুল আলম। সকলকে আজকের গোলটেবিল আলোচনায় সাদর স্বাগতম। ডিসেবিলিটি ইনক্লুসিভ স্কিলস ডেভেলপমেন্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও অন্তর্ভুক্তি বিষয়ক অগ্রযাত্রা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সরকার আমাদেরকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা উপহার দিয়েছেন এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অন্যান্য সকল পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে উন্নয়নের স্বপ্ন অঙ্কিত থাকে। কর্মসংস্থান ও অন্তর্ভুক্তি বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আজকের গোলটেবিল আলোচনায় আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও অন্তর্ভুক্তি বিষয়গুলো দেখব। এই আলোচনার আমরা সূত্রপাত করব একটি প্রেজেন্টেশন এর মাধ্যমে। প্রেজেন্টেশন করবেন ডক্টর মুর্তজা রাফি খান, নির্বাহী পরিচালক বাংলাদেশ বিজনেস ডিসেবিলিটি নেটওয়ার্ক, এবং প্রেজেন্টেশনে সম্মানিত অতিথি বৃন্দ তাদের নির্ধারিত আলোচনা করবেন এবং পরবর্তীতে এই আলোচনার উপরে মুক্ত আলোচনা হবে এবং পরিশেষে আমরা ডক্টর শামসুল আলম, মাননীয় সিনিয়র সেক্রেটারি প্ল্যানিং কমিশন, ওনার মূল্যবান মতামত শুনব এবং আমাদের আজকের আলোচনা এভাবে শেষ করব। সো আমি এখন অনুরোধ জানাচ্ছি ডক্টর মুর্তজা রাফি খান কে অনুগ্রহ করে আজকের প্রেজেন্টেশনটা করবার জন্য।
জি, ধন্যবাদ ওয়ারা ভাই। সবাইকে বিবিডিএন এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুর্তজা খান। সো আমাদের প্রেজেন্টেশনের শুরুতে বিফোর গোয়িং টু দি 8th 5-year প্ল্যান, আমরা একটু সংক্ষেপে 6th এবং 7th 5-year প্ল্যানে যে প্রগ্রেস গুলো হয়েছে সেটা একটু তুলে ধরছি। এবং অবশ্যই 5-year প্ল্যান গুলোতে অনেক বিষয় আছে, আমরা চেষ্টা করেছি এই আমাদের আলোচনার আলোকে কিছু জিনিসের ফোকাস নিয়ে আসতে। তো 6th 5-year প্ল্যানে যেটা দেখা গিয়েছে যে আইনগতভাবে যে বাধাগুলো ছিল সেগুলো পাড়িয়ে আসার জন্য আমাদের সুরক্ষা ও অধিকার আইন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 2013 এবং রুলস 2015 এই আইনটি আমাদের কাছে আসেন সরকার থেকে। এবং 7th 5-year প্ল্যানে ফলো আপ হিসাবে আমরা দেখেছি যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটির আন্ডারে নিয়ে আসা হয় এবং সেটার প্রায় 4 গুণ হার বেড়েছে of beneficiaries between 2015 to 2019 from about 4 lakhs to 17 lakhs. এবং আমরা আরো দেখতে পেয়েছি যে ইমপ্রুভমেন্টস অনেক হয়েছে প্রবেশগম্যতার ক্ষেত্রে এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুলস এর মাধ্যমে। এবং তার পাশাপাশি বেশ কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা কেন্দ্র দেশ জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের সাপোর্টের মাধ্যমে। এবং তার পাশাপাশি স্কিলস ডেভেলপমেন্ট পলিসি 2011-এ দেখা হয়েছে যে 5% প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির কথা, এবং 2016 সালে একটি ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিসেবিলিটি ইনক্লুশন ইন স্কিলস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেন। এবং 19-20-এর বাজেটে দেখা যায় যে ফাইন্যান্স মিনিস্ট্রি একটি ট্যাক্স ইনসেন্টিভ অ্যানাউন্স করেন, যার মাধ্যমে 10% নিয়োগ প্রতিবন্ধী ব্যক্তিদের হলে 5% কর রেয়াত পাওয়া যাবে ফর এমপ্লয়ার্স। এবং আইসিটির উপর আমরা একটা ফোকাস দেখেছি অ্যাজ এন এনেবলার ফর ইনক্লুসিভ স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট। এখন যদি আমরা 8th 5-year প্ল্যানের দিকে আসি, তো স্ট্র্যাটেজিটা দেওয়া আছে পার্টিকুলারলি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে। একটা হলো যে আমাদের যে আইনটি 2013 সালের আছে সেটার ইমপ্লিমেন্টেশনটা মানে বাস্তবায়িতটা কিভাবে আরো বেটার ভাবে করা যায় তার জন্য কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস বিভিন্ন মিনিস্ট্রিজ এবং ডিভিশনস এর মাধ্যমে সেটার কোঅর্ডিনেশনটা ইমপ্রুভ করার কথা বলা আছে। এবং তার পাশাপাশি যে ন্যাশনাল এবং কমিউনিটি লেভেল যে ডিসিশন মেকিং মেকানিজমস এন্ড যে মনিটরিং মেকানিজমস থাকার কথা, যেগুলো আমরা মাঝে মধ্যে শুনি যে এগুলোর অ্যাক্টিভেশনটা আরো বেশি দরকার, সেটার উপর একটা ফোকাস আছে। এবং প্রবেশগম্যতার ক্ষেত্রে বা অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 400টি ডিফারেন্ট টাইপ অফ আর্কিটেকচারাল ড্রয়িংস এটসেট্রা মিনিস্ট্রি অফ ডিফারেন্ট মিনিস্ট্রিজ এবং ডাইরেক্টরেটস এর জন্য করা হয়েছে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, এবং ডিফারেন্ট ডিসেবল ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হয়েছে। অবশ্যই কিছু হয়তো সেগ্রিগেটেড ইনফ্রাস্ট্রাকচার দরকার, কিন্তু বাকি প্ল্যানস গুলোর মধ্যেও আমরা কিভাবে অ্যাক্সেসিবিলিটি, ইউনিভার্সাল ডিজাইন, প্রবেশগম্যতা ইনশিওর করছি সেটা হয়তো একটু আলোচনার বিষয়। তার পাশাপাশি ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে যে ডিসেবিলিটি বেনিফিটস কথা বলা হচ্ছে, এবং এটা নতুন ভাবে চলে আসার কথা যে একটা লাইফ স্টেজ অ্যাপ্রোচে যে একজন ব্যক্তির জীবনের এক এক ধাপে যে ধরনের সাপোর্ট লাগতে পারে সেটা নিডস অ্যাসেসমেন্টটা করে সেই অনুযায়ী যেন সাপোর্টটা দেওয়া হয় থ্রু মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এবং সেই সাপোর্টের পাশাপাশি ডিফারেন্ট টাইপস অফ স্কিমস যেটা চলতে থাকবে। এবং আমাদের জন্য আই থিঙ্ক খুবই এনকারেজিং একটি ইন্ডিকেশন সরকার থেকে এসেছে যে একটা কোলাবোরেশন বিটুইন গভর্নমেন্ট, এনজিওস এন্ড প্রাইভেট সেক্টর will encourage to take these initiatives on a wider scale. যদি আমরা একটু এমপ্লয়মেন্টের কনটেক্সটটা দেখি, 8th 5-year প্ল্যানে এখনো একটা ফোকাস রয়েছে যে লেবার ইন্টেন্সিভ এন্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং লেড গ্রোথ। তার পাশাপাশি আমাদের যে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সেই সেক্টরটাকে কিভাবে আরো অ্যাক্টিভেট করা যায় ফর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এবং আইসিটি বেসড এন্টারপ্রেনারশিপ কথা বলা হচ্ছে। At the same time কিছু চ্যালেঞ্জেসও রয়েছে আমাদের, যেমন এমপ্লয়মেন্ট ইলাস্টিসিটির ক্ষেত্রে, যে আমরা যেটা দেখেছি যে ইকোনমিক গ্রোথের সাথে কিন্তু একই লেভেলের জব ক্রিয়েশন হয়তো হচ্ছে না রিসেন্টলি। এবং তার পাশাপাশি ইউথ যাদের মানে হায়ার এডুকেশন আছে, যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, তাদের মধ্যে কিন্তু আবার আনএমপ্লয়মেন্ট 34%।
এবং 10% youth unemployment rate overall দেখা যাচ্ছে, and 32% of workforce যাদের কোনো এডুকেশন নাই আপাতত। তার পাশাপাশি আরো কিছু মার্কেট চ্যালেঞ্জেস যেমন লো ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, ইউথ আনএমপ্লয়মেন্ট এন্ড ইউথ নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, নিট যেটা বলা হয়। আর পাশাপাশি যদি এখন আমরা স্কিলস এর অ্যাসপেক্টটাতে একটু আসি, আমরা অনেক সময় শুনে থাকি যে একটা স্কিলস এবং জব মার্কেটের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। তো সেটা পূরণ করার জন্য একটা ফোকাসড অ্যাপ্রোচ সাজেশন আছে উইথ সায়েন্স, ম্যাথস এন্ড আইসিটি, এবং তার পাশাপাশি টিভেট সেক্টর প্রশিক্ষণের ক্ষেত্রে, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলোকে আরো এক্সপ্যান্ড করার কথা বলা হচ্ছে। Again, very encouraging in partnership with NGOs and development partners. এবং এডুকেশন বাজেটটা 2% of GDP থেকে 3% of GDP গ্রোথের কথা বলা হচ্ছে between 2090 to 2025. এটা অবশ্যই very well appreciated, এবং হয়তো একটু আমরা আজকে আলোচনা করতে পারি যে এখানে আমরা ডিসেবিলিটি ইনক্লুশনটা কিভাবে এমবেড করা যেতে পারে সেই বাজেট ইনক্রিজের মাধ্যমে। এবং ডেভেলপমেন্ট পার্টনারদের সাপোর্টে যে প্রোগ্রামস গুলো হচ্ছে, যেমন সিপ স্কিলস বিল্ডিং প্রোগ্রাম এডিবির সাপোর্টে উইথ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তার পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকেরও কিছু ইনভেস্টমেন্টস ইনটু স্কিলস ডেভেলপমেন্ট যাচ্ছে, এই প্রোগ্রামগুলো সাপোর্ট করবেন গোয়িং ফরওয়ার্ড ইন আ বিগ স্কেল ফর ফার্দার স্কিলস ডেভেলপমেন্ট। তার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফ্রম আইসিটি এর উপর একটা ফোকাস আছে। এখানে পার্টিকুলারলি আইসিটি মিনিস্ট্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে ইনিশিয়েটিভস গুলো করা হয়েছে উইথ আ ফোকাস অন পারসনস উইথ ডিসেবিলিটিস ইনক্লুডিং নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস, এবং এটাকে আরো বড় আকারে কিভাবে করা যায় সেটার কিছু পরিকল্পনা দেওয়া আছে। এবং আমরা দেখেছি যে রিসেন্টলি এম্পোরিয়া নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে বিটুইন দ্য কম্পিউটার কাউন্সিল এন্ড আইসিটি মিনিস্ট্রি, যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা ডিজিটাল স্কিলস, ই লার্নিং এবং তারা জব মার্কেটেও জবস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ধরনের ইনিশিয়েটিভস আমরা আরো বড় আকারে কিভাবে স্কেল করতে পারি, এবং প্রাইভেট সেক্টরেও কিছু ইনিশিয়েটিভস আছে থ্রু I2I program as well in partnership with PT Jobs. এখন আমরা যদি একটু কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এর দিকে আসি, এটার পোটেনশিয়াল অ্যাজ আ বিগ ক্রিয়েটর অফ জবস সেটার এমফেসিসটা দেওয়া আছে, এবং নন ফার্মিং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মানে কৃষিকাজের বাইরে প্রায় 83% মনে হচ্ছে যে CSMEs এর মাধ্যমে কিন্তু আপাতত হচ্ছে। এবং এখানে অবশ্যই কিছু রেগুলেটরি ব্যারিয়ার্স ইস্যুস আছে যেগুলো ওভারকাম করার পরিকল্পনা আছে। তার পাশাপাশি কনভার্সন অফ দ্য SME ফাউন্ডেশন ইনটু আ স্মল বিজনেস এজেন্সি, এবং বলা হচ্ছে যে ইউথ পপুলেশন যারা হয়তো একটু লেস এডুকেটেড তাদের কিন্তু একটা বড় নির্ভরশীলতা আছে CMSMEs জবস এর মধ্যে। তো এখানেও কিভাবে আমরা ডিসেবিলিটি ইনক্লুশনটা ইনফিউজ করতে পারি will be important going forward. এবং নারীদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি অনেক প্রোগ্রামসে যেখানে সার্টেনলি একটা জেন্ডার কম্পোনেন্ট আছে, যে প্রতিবন্ধী নারীদেরকে ইনক্লুড করতে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, এবং হয়তো যেভাবে আমরা চাচ্ছি সেভাবে নাম্বারস গুলো উঠে আসছে না। সো বাট এট দ্য সেম টাইম ফর উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কিছু স্পেসিফিক টার্গেটস এখানে দেওয়া হচ্ছে, যেমন পার্টিকুলারলি লুকিং অ্যাট তাদের ক্যাপাসিটি বিল্ডিং। এখানেও আবার যেমন আইসিটি এডুকেশন ফর গার্লস, তার পাশাপাশি সায়েন্স এন্ড টেকনোলজি বেসড এডুকেশন, এবং ডিসেবিলিটি ডিটেকশন সার্ভে যেটা হচ্ছে সেখান থেকে যে নিডস গুলো উঠে আসবে তার বেসিসে কিছু অ্যাকশনস যে সরকার নেবেন এটার একটি পরিকল্পনা আছে আন্ডার দি 5-year প্ল্যান। এবং তার পাশাপাশি একটা কোটার কথা বলা হচ্ছে ইন টার্মস অফ 15% ফর উইমেন স্টাফ ইন পাবলিক সার্ভিস পারহ্যাপস শুড বি এনহান্সড। এবং তার পাশাপাশি যে সেলফ এমপ্লয়মেন্টটা কিভাবে করা যেতে পারে, এবং এটার হয়তো একটি কানেকশন থাকতে পারে অলসো উইথ দি SME সেক্টর, এবং এটা প্রাইভেট সেক্টর, NGOs, বিজনেস অ্যাসোসিয়েশনস সবার সাপোর্ট ইনক্লুডিং দ্য মিডিয়া, which hints at যে আমাদের যেন অ্যাওয়ারনেস রেজিংটা হয় ফর দ্য নিড অফ উইমেনস ইনক্লুশন এন্ড এম্পাওয়ারমেন্ট, সেটার কিছু পরিকল্পনা আছে।
এবং তার পাশাপাশি ওয়ার্কিং এনভায়রনমেন্ট গুলো কিভাবে আর পরিস্থিতির ইমপ্রুভ করা যায় সেটার একটু নির্দেশনা দেওয়া আছে, এন্ড পাশাপাশি অ্যাক্সেস টু টেকনোলজি এন্ড ইনফরমেশন, যেন ডিজিটাল বাংলাদেশের অপরচুনিটিস গুলাতেও আমরা প্রতিবন্ধী নারীদেরকে ইনক্লুড করতে পারি। তো আমি চেষ্টা করেছি আমাদের বড় পরিকল্পনাকে একটু মানে খুবই ফোকাসড ভাবে কয়েকটি এরিয়াতে তুলে আনতে। So Wara bhai, we'll be returning back to you to go forward for the comments from panelists. Thank you. Thank you very much, Murtaza bhai. Definitely আমরা এখন আমাদের প্যানেলিস্টদের এই সমস্ত বিষয়ের উপর মন্তব্য শুনবো, যেগুলো আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রেজেন্টেশনের মধ্যে এসেছে। আমি প্রথমে জনাব শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন অন ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট, এডিডি ইন্টারন্যাশনাল, রিকোয়েস্ট করব যে ওভারঅল ডিসেবিলিটি স্ট্র্যাটেজি অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন এ বিষয়ে যেগুলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে এসেছে, বর্তমান কোভিডের বাস্তবতায় তা কি কোনোভাবে প্রভাবিত হচ্ছে এবং কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখছেন কিনা, এবং আপনি যদি এটার উপরে একটু আলোকপাত করেন যে এমপ্লয়মেন্ট জেনারেশনে বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের যে পার্টিসিপেশন রয়েছে এবং যে ইনস্টিটিউশনস গুলো এখানে আমরা ইন্টারাকশনে আছি, সেগুলোর ভেতরে কি রকমের ডাইনামিজম এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভেতর থেকে আমরা পেতে চাই, যাতে করে আমরা এসডিজি টার্গেটটার সাথে টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারি। সো আপনি যদি ডিসেবিলিটি স্ট্র্যাটেজি অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন এই সমস্ত আঙ্গিকে যদি একটু অনুগ্রহ করে আলোকপাত করেন। ধন্যবাদ ওয়ারা, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞ আলোচক বৃন্দ, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি একটা বড় পিকচার আমাদের সামনে তুলে ধরেছেন, এবং ওয়ারা, আপনি যে সমস্ত পয়েন্ট বলেছেন এটা আমার ধারণা আছে অনেক বড় আলোচনার বিষয়, কিন্তু আমি হয়তো অত বড় ফ্রেমে এখন যাব না। আমি কয়েকটা বিষয়ে একটু আলোকপাত করব, যেটি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি খুব ওয়াকিবহাল এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আমি তারপর আমাদের পক্ষ থেকে একটু বলবো যে এই বিষয়গুলো প্রায়শই তারপর আলোচনায় আসছে। প্রথমে একটু বলে নিই যে আমাদের এবারে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটির যে 14 চ্যাপ্টারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সেকশনই আছে আলাদা, এবং সেখানে কিন্তু রেফারেন্স দেওয়া হয়েছে যে এদেশে অ্যাপ্রক্সিমেটলি 9% পপুলেশন হচ্ছে কোনো না কোনো রকম ভাবে প্রতিবন্ধিতার শিকার, এবং তার মধ্যে প্রায় 3 মিলিয়ন আছে চিলড্রেন। আমি এখানে একটা বিষয়টা আমি আলোকপাত করলাম এই কারণে যে আমরা যদি এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যদি 19 থেকে 59 বছরের যদি কর্মসক্ষম ব্যক্তি যারা প্রতিবন্ধিতার শিকার তাদের কথা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু একটা সুষ্ঠু পরিসংখ্যান দরকার আমাদের। সেজন্য এই পরিসংখ্যানটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এই পরিসংখ্যানটা অবশ্যই ডিসএগ্রিগেটেড হতে হবে। এর মধ্যে প্রতিবন্ধিতার ধরন, নারী, পুরুষ, কোন বয়সের কতজন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কারণ সকল প্রতিবন্ধী ব্যক্তির জন্য হয়তো সকল চাকরি একই রকম ভাবে প্রযোজ্য বা একই রকম ভাবে কর্মসংস্থান প্রযোজ্য নাও হতে পারে। সেই বিষয়টা আমাদের জানার জন্য এই পরিসংখ্যানটা জানা অত্যন্ত জরুরি। আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু খুব পরিষ্কারভাবে হাইলাইট করা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা আইন, তার কথা বলা আছে। নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটি অ্যান্ড অটিজম ট্রাস্ট অ্যাক্টের কথা বলা আছে। আমাদের এসডিজিতে যে সমস্ত গোলে প্রতিবন্ধিতার বিষয়কে হাইলাইট করা আছে, স্পেশালি কর্মসংস্থান গোল 8 সেটির কথা বলা আছে। এমনকি
আমাদের জাতিসংঘ ঘোষিত যে UNCRPD, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটি, তার যে 27 কনভেনশন আর্টিকেল 27 যে এমপ্লয়মেন্টের ইনক্লুসিভ এমপ্লয়মেন্টের কথা বলা আছে, সরকার কিন্তু এই সকল বিষয়গুলোকে তার চিন্তা ভাবনার মধ্যে রেখেছে এবং এগুলো চিন্তা ভাবনার মধ্যে রেখে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তার রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করেছেন আন্ডার ইনক্লুশনের আওতায় কিভাবে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ এবং তার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই কথা স্পষ্টভাবে বলা আছে। এখানে রেফারেন্স হিসেবে বলা আছে আমাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি অন সোশ্যাল সিকিউরিটি, যেখানে লাইফ সাইকেলের কথা পরিষ্কারভাবে বলা আছে যে শিশু থেকে শুরু করে বয়স হওয়া পর্যন্ত ওভার 60, এই যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে তার যে ধরনের নিড আছে সেই নিডকে সাপোর্ট করার জন্য এই স্ট্র্যাটেজিতে কিন্তু অনেকগুলো পরিকল্পনা এবং স্কিমের কথা বলা আছে এবং তার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের কথাও পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বা সাপোর্ট করা বা তাদেরকে ইমপ্রুভমেন্টের জন্য যদি কোনো স্কিম আমরা হাতে নেই, তাহলে তাদেরকে দেওয়া প্রতিবন্ধী অ্যালাউন্স মে নট বি দি অনলি ওয়ে টু সাপোর্ট। তাদের জন্য আমাদের বিয়ন্ড অ্যালাউন্স চিন্তা করতে হবে, তাদের স্কিল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, তাদের এমপ্লয়মেন্টের জন্য কি ধরনের অ্যাক্সেসিবল এমপ্লয়মেন্ট হতে পারে তাদের জন্য সেটির কথা চিন্তা করতে হতে পারে। এমপ্লয়মেন্টের স্কোপকে তাদের কাছাকাছি নিয়ে যেতে হবে, কারণ সকল প্রতিবন্ধী ব্যক্তি তাদের বাড়ি ছেড়ে অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় যে কাজ করার মতো অবস্থায় নাও থাকতে পারে। তাহলে হয় তাদের এমপ্লয়মেন্ট তাদের কাছাকাছি করতে হতে পারে, অথবা যে সমস্ত জায়গায় তাদের এমপ্লয়মেন্টের সুযোগ করবো আমরা সে সমস্ত জায়গায় তাদের আবাস নিরাপদ আবাস, অ্যাক্সেসিবল নিরাপদ আবাসের ব্যবস্থা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এই বিষয়গুলো আমি মনে করি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেমন বলা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা বাস্তবায়নের জন্য যে আমাদের 5 বছর মেয়াদী জাতীয় কর্ম পরিকল্পনা আছে, সেখানেও কিন্তু মধ্যম মেয়াদী, স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেকগুলো কাজের কথা বলা আছে। এখন আমার মূল একটি প্রস্তাব হচ্ছে যে সমস্ত লিগ্যাল ইনস্ট্রুমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য আমরা কাজে লাগাচ্ছি, এই লিগ্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলোকে আমরা কিভাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে অ্যালাইন করতে পারি এবং সেই অ্যালাইনমেন্টের মাধ্যমে সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় ভিত্তিক কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকা দরকার। এটি শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একক দায়িত্ব না, এর সাথে কৃষি মন্ত্রণালয়, আমাদের লেবার এন্ড এমপ্লয়মেন্ট মন্ত্রণালয়, যুব উন্নয়ন মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদাভাবে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখা দরকার এবং সেই বাজেটে সুনির্দিষ্টভাবে কি কি কর্ম পরিকল্পনা তারা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য গ্রহণ করতে পারে সেই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্টভাবে থাকা দরকার। ধন্যবাদ শফিক ভাই, আমি এখন আপনাকে একটা কথা বলেই আমি শেষ করছি এবং এটিকে সমন্বয় করার জন্য আমাদের যে জাতীয় পর্যায়ের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আছে, অ্যাকশন কাউন্সিল আছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য, তাদের কাছে আমরা আরো বেশি দায়িত্ব দিতে পারি, তাদের কাছে অ্যাকাউন্টেবল করতে পারি টু ট্র্যাকিং কোন মিনিস্ট্রি কি ধরনের কাজ করছেন এবং এই বিষয়গুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে কতটুকু অবদান রাখছে। এতে তাদের এই বিশেষ দায়িত্বটি তাদের কাছে আরো শক্তিশালীভাবে আমাদের দেওয়া দরকার বলে আমি মনে করি। আমি আপাতত এখানেই থামছি। ধন্যবাদ শফিক ভাই, আপনি সমন্বয়ের বিষয়টা এখানে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমি একটু ডক্টর মোখলেসুর রহমান, ওয়ার্ল্ড ব্যাংক, আপনার কাছে যাব। বাংলাদেশের যে জিডিপি গ্রোথ একটা প্রজেকশন আছে এবং তার সাথে আমাদের এমপ্লয়মেন্ট, বিশেষ করে ইয়ুথ এমপ্লয়মেন্টের যে দরকার আছে তার সাথে সামঞ্জস্য রেখে আপনি যদি অনুগ্রহ করে আলোকপাত করেন যে আমরা পারসনস উইথ ডিসেবিলিটিসদের জন্য কর্মসংস্থান ইনক্লুসিভ করবার ক্ষেত্রে আপনার অভিমত কি? আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যার হাত দিয়ে তৈরি হয়েছে
ডক্টর শামসুল আলম সাহেবও আছেন এই মিটিংয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি। আপনি জানেন যে বিশ্বব্যাংক বহু আগেই বটম 40% ইনকাম গ্রোথের উপরে কাজ করে যাচ্ছে এবং সেখানে ইনক্লুসিভনেস ইজ ভেরি মাচ ইনক্লুডেড। এবং আপনি জানেন যে কারেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের কারেন্ট পোর্টফোলিও $1.8 বিলিয়ন ইন এডুকেশন সেক্টর অনলি, এবং সেখানে প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার এবং পলিটেকনিক্স, স্কিলস এন্ড হায়ার এডুকেশনে উই আর ওয়ার্কিং। সো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দেয়ার আর হিউজ নিড, যেহেতু আমাদের পপুলেশনের অ্যারাউন্ড 10% দেয়ার ইজ সাম কাইন্ড অফ ভিজিবিলিটি, এবং এখানে ক্লিয়ারলি জিডিপির একটা সার্টেন অংশ অ্যারাউন্ড জিডিপির 2 to 3% ক্যান বি এনহ্যান্সড যদি আমরা এই পপুলেশনকে প্রোডাক্টিভিটি আনতে পারি। এবং বিশ্বব্যাংক আমরা আমাদের এখন নিউ পলিসি অনুযায়ী যেটা রিসেন্টলি ইমপ্লিমেন্ট হচ্ছে গ্লোবালি, এনশিওর করতে হবে প্রতিটা ইনভেস্টমেন্টে যে ইনক্লুসিভনেস আর দেয়া, এবং আমরা প্রতিটি দেশেই এবং স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে আপনি জানেন সোশ্যাল প্রোটেকশনে অলসো আমাদের লার্জ স্কেলে আমরা ফাইন্যান্স করছি এবং এডুকেশন আমরা ফাইন্যান্স করছি। স্পেসিফিক্যালি যদি আমরা স্কিলে আসি, স্কিল গত 10 বছরে আমাদের স্টেপ নামে একটি প্রজেক্ট ছিল, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। আমরা সেই প্রজেক্টের মাধ্যমে প্রচুর জব ফেয়ারের ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা পারসন উইথ ডিসেবিলিটির যথেষ্ট সুযোগ রেখেছি এবং আমরা দেখেছি যে যারা এমপ্লয় করেছে এবং দে আর বেনিফিটেড এবং দোজ হু হ্যাভ এমপ্লয়েড দে আর অলসো বেনিফিটেড। বিবিডিএন এর প্রপোজালও আমরা নিয়েছি এবং দে আর ইনিশিয়াল I think asking for around 4.5 million, but that will depend। আমরা আশা করি যে এই স্কিল প্রজেক্টের মাধ্যমে আমরা চাকুরি যোগ্য যে পিডব্লিউডি ক্লাসকে করে তুলতে পারবো। সেখানে একটি সমন্বিত প্রচেষ্টার দরকার। আমি যেহেতু ডক্টর শামসুল আলম সাহেব আছেন এখানে, আমি একটি বিশেষ কথা বলতে চাই, সেটা হলো স্কিলস ইজ মাল্টি মিনিস্ট্রি এফোর্ট। এফেক্টিভ কোঅর্ডিনেশন জন্য এনএসডিএ তৈরি হয়েছে, এনএসডিসি ছিল, এবং সেখানে স্টিল আমরা কোঅর্ডিনেশনের কথা বলছি। কোঅর্ডিনেশন গ্যাপ স্টিল দেয়ার, এবং যেখানে রেলেভেন্ট মিনিস্ট্রির বাহিরেও স্কিলস ইমপ্লিমেন্টেশন হয়। দ্যাটস অ্যানাদার চ্যালেঞ্জ ইন দিস কান্ট্রি উই আর ফেসিং। আমি শুধু বলবো যে আমাদের দরকার যে যারা রেলেভেন্ট মিনিস্ট্রি, they should work together, come up with certain bottom line যে ইনফ্রাস্ট্রাকচার যাতে পিডব্লিউডির জন্য গ্রহণযোগ্য হয় এবং বিশেষ করে মেয়েদের জন্য ভালো ট্রেনিং এর ব্যবস্থা থাকে এবং এডিশনাল ইনসেন্টিভের ব্যবস্থা আমরা করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক উই হ্যাভ বিন প্রোভাইডিং সিসিটি ইন মেনি সেক্টর, এবং আমি বিশ্বাস করি যে আমাদের সোশ্যাল প্রোটেকশন এবং এডুকেশন এবং হেলথে আমরা যে কাজ করছি এর মাধ্যমে যদি আমরা গভর্নমেন্টের আদার প্রোগ্রাম এবং এনজিওদের সাথে সমন্বিত কোঅর্ডিনেশন করা যায়, তাহলে রিসোর্স এফিশিয়েন্টলি ইউজ করা যাবে এবং 5 ইয়ার প্ল্যান এবং এসডিজি অর্জন করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মুখলেসুর রহমান, আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আবারও দেখলাম যে কোঅর্ডিনেশন কতটা গুরুত্বপূর্ণ এই প্ল্যানটা অ্যাচিভ করবার জন্য, এবং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ডিফারেন্ট টাইপস অফ অপরচুনিটিস যেগুলো আছে, ইনক্লুশন, এডুকেশন অ্যান্ড স্কিলস, দুটো বিষয়কে দেখতে হবে। আমি এখন আইএলওর নির্বাহী আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পতিআইনেন আপনার কাছে জানতে চাইব, এই পারসনস উইথ ডিসেবিলিটিস দের জন্য কর্মসংস্থান বৃদ্ধিতে এবং ইনক্লুশনের ক্ষেত্রে ফর ইনক্রিজিং দি এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনক্লুশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, what is you are looking at the 8-5-year plan from your perspective of ILO, if you could reflect briefly. Thank you, and I think the previous talk presenter from World Bank, Mokles, was already
really highlighting a couple of the very key issues. One of them is that really there has to be a continued investment in skills in Tibet and making the modernization processes around skills in Tibet ecosystem much more accessible and inclusive for people with disabilities, and that these skills are transportable and that they are certified skills based on Bangladesh qualification framework, right? So that there's the right kind of attention to unleashing the productive capacities of people with disabilities. I think it goes without saying, and I think it was mentioned that if this 9 to 10% of the population is not brought to labor markets and provided access, it will be hard to reach the SDG goals. And this 2 to 3% of the GDP that Mr. Marquez was referring to remains unutilized, right? Now, skilling is not the only thing. And there is really a need also to look into active labor market programs and policies. So how to create employment, how to make sure that people with disabilities, when skilled, will find the jobs. So continuing investment in labor market systems, which essentially is employment services, and I think it is referenced in the discussions or in the paper as well, and active job placement processes need to be there. That will not happen without active leadership of government, private sector, and civil society in terms of changing the attitudes around inclusiveness. So there's a big job to be done in terms of showcasing and promoting inclusiveness and the fact that people with disabilities often are extremely productive and very valuable members of the workforce, be they at management, be they at different kinds of jobs. So attitudinal changes which require communications, awareness raising, and highlighting, providing that visibility is extremely important. And maybe an additional issue when it's referenced in terms of social protection. Labor market policies and social protection goes hand in hand, right? So when we talk about work-related social protection issues, essentially social insurance, unemployment issues, or rehabilitation, or accident insurance, these are typically contributory social protection systems. Usually they are pooled together, meaning to say that both employers and workers pay for them in advance, right? So when we look and when the government looks at developing new generation of social protection in Bangladesh, and when it in particular looks at the contributory social protection systems, I think it's important to continue to inbuild disability inclusion and special attention to employment of people with disabilities into those programs and policies. So I think these three key sort of areas of investment would be beneficial for increased access. And I think the fact that the 8th five-year plan is very much focused on employment and very much focused on skills and modernization, and also embodies establishment of modern social protection systems, contemporary social protection systems, allows for that type of policies, but also practice. Over to you, sir. And very briefly, to reduce the gender difference in terms of employment and skills, what specific measures you see in the 8th five-year plan that we have to tap? I think Warabai, Mishtiapa would be speaking on the gender aspect. Yeah, okay. Yeah. So,
So now আমি অমৃতা রোজারিও, নির্বাহী কান্ট্রি ডিরেক্টর সাইট সেভার্স ইন্টারন্যাশনাল। আপনার কাছে একটু জানতে চাই, আমরা জানি যে পারসনস উইথ ডিসেবিলিটিস এর মধ্যে নারী এবং পুরুষের ডিফারেন্সেস আমরা দেখি, and in terms of their productivity, আপনি গ্রামে গঞ্জে নারী প্রতিবন্ধী নারীদের জন্য কি ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেখছেন এবং সেটাকে কিভাবে, বিশেষ করে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জেস গুলো কি এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এ ধরনের কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিতে নিয়ে আসতে হলে আপনার অভিমত কি, আপনি যদি বলতেন। ধন্যবাদ ওয়ারা ভাই। টেবিল বৈঠকের আলোচনায় উপস্থিত সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সবাইকে জানাই শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের কিভাবে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান করা যায়, এবং পার্টিকুলারলি যে টপিকসের কথা বলা হলো যে গ্রামের নারীদের, প্রতিবন্ধী নারী পুরুষের জন্য কি ধরনের কর্ম পরিকল্পনা করা যেতে পারে বা প্রস্তাব করা যেতে পারে। আমরা দেখেছি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে মোট 7টি কেন্দ্রীয় মূল ভাবের মধ্যে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পকে অন্তর্ভুক্তিমূলক বিকাশ বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং এই পরিকল্পনায় গ্রামীণ জনজীবন এবং শহরের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের বিকাশ একটি শক্তিশালী ও গতিশীল অর্থনৈতিক ভিত্তি রচনা করতে পারে, যা অর্থনৈতিক বিকাশ ও রপ্তানিকে বেগবান করে তুলতে পারে। এক্ষেত্রে আমাদের গ্রামীণ যে প্রতিবন্ধী নারী এবং পুরুষ আছে তাদেরকে পরিকল্পনা ভিত্তিক তাদেরকে এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত করা দরকার। এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বীকার করে যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উত্তরোত্তর বিকাশই হচ্ছে অকৃষি খাতে কর্মসংস্থানের জন্য সর্বোত্তম উপায়। তবে এই কথা অনস্বীকার্য যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বল্প শিক্ষিত যুবক যুবতীদের নিয়ে পরিকল্পনার বিন্যাস করা হলেও কর্মসংস্থানের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। আমরা দেখেছি যে এসএমইর কথা বলা হয়েছে, এসএমই ফাউন্ডেশনকে স্মল বিজনেস এজেন্সির মতো গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যাবে এবং অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সহায়তা করে থাকবে। সেক্ষেত্রে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য গ্রামে গঞ্জে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তাদেরকে এসএমইতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই উইন্ডোটা ওপেন করা হয়েছে। অর্থাৎ এসএমই ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে, যেখানে অর্থায়নের দায়িত্ব থাকবে বাংলাদেশ ব্যাংকের, এবং প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে যে সমস্ত রেগুলারিটি ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ার গুলাকে আসলে ফ্লেক্সিবিলিটিতে আনা দরকার, যাতে করে গ্রামীণ প্রতিবন্ধী নারী পুরুষ এসএমই সেক্টরে অন্তর্ভুক্ত হতে পারে। আমরা দেখেছি যে পরিকল্পনা দলিলে চলমান মহামারী চ্যালেঞ্জ এবং প্রভাব মোকাবেলা করে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। একই সাথে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের আধুনিক সেবা খাত, বিশেষায়িত নয় এমন খাত এবং তথ্য প্রযুক্তি খাতেও কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বিবেচনায় রেখেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে ওই সমস্ত প্রচলিত এবং অপ্রচলিত কর্মসংস্থান সৃষ্টির সুযোগের রূপরেখা দেওয়া হলেও প্রতিবন্ধী জনগোষ্ঠী ওই কর্মসংস্থান প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হবেন, কিংবা প্রতিবন্ধী জনগোষ্ঠী ওই বিভিন্ন কর্মকাণ্ডে কিভাবে, কর্মসংস্থান প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবেন, সেই বিষয়টা উল্লেখ নাই। এটা খুবই অপ্রত্যাশিত এবং আমি মনে করি কোভিড চ্যালেঞ্জ মোকাবেলা সহ কোভিড পরবর্তী অর্থনৈতিক চাপ মোকাবেলার ক্ষেত্রে প্রতিবন্ধিতাকে অন্তর্ভুক্ত করে অগ্রাধিকার নির্মাণ করে গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমি গ্রামীণ পর্যায়ে কিছু সুনির্দিষ্ট কয়েকটি খাতের কথা উল্লেখ করতে চাই, যে এবং ব্যক্তিগত যাতে প্রতিবন্ধী ব্যক্তিগণ জোরদার বিবেচনা করেন, দাবি করেন। সেটা হতে পারে পাটের কাজ বা পাটজাত পণ্য, কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। আমরা জানি এবং এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকেই দেখেছি যে গ্রামীণ নারীরা সাধারণত এই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই শিল্পের যথেষ্ট প্রসার হয়েছিল, এবং প্রতিবন্ধী ব্যক্তির নারীরা এবং পুরুষরা কিন্তু এই কাজে বেশি যুক্ত হতে পারে, এবং বিশেষত নারীরা ইজিলি এই সব কাজে যুক্ত হতে পারে। কৃষিজ কাজ যেমন হাঁস মুরগি পালন, ছোট খামার স্থাপন, এই সমস্ত কাজে যুক্ত হতে পারেন, যেটা সহজ হয়।
হস্তশিল্পের কাজ, নকশি কাঁথা, ব্লক বাটিক, যদিও ওগুলো পুরোনো কাজ, কিন্তু এই ধরনের কাজেও তারা যুক্ত হতে পারে, যেটা ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের আওতা করে। সাবান এবং মোম তৈরির কাজ, বেকারি শিল্পের কাজ, যেমন বিস্কুট, পেস্ট্রি তৈরি করা, কেক তৈরি করা, বুটিক, বাটিক, এই সমস্ত কাজ, যেটা সেলাই করা বা ফ্যাশন করা। অনেকে টেলারিং বিজনেসও অনেক সফল, কিন্তু এটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হয়তো টেলারিং এর কাজটা সবার জন্য প্রযোজ্য হবে না, কিন্তু অন্তত ব্লক বুটিকের কাজগুলা খুবই তারা সহজে করতে পারে। এই সমস্ত প্রচলিত এবং কম প্রচলিত কর্মসংস্থানমূলক খাতের বাইরে নতুন নতুন কর্মসংস্থানমূলক উদ্যোগ এবং উদ্যোক্তা প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে রয়েছে। যেমন তথ্য প্রযুক্তি, এটাও কিন্তু যদি গ্রামীণ পর্যায়ে না, কিন্তু ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে তারা যেতে পারে, বা এসএমই সেক্টরে তারা যেতে পারে। ব্যাংকিং খাত, বিপণন কর্মী প্রভৃতি সময়ের চাহিদার সাথে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। অনেকে নিজেদের মেধা, মনন এবং পরিশ্রম দিয়ে এসব ক্ষেত্রে সফল হচ্ছেন। তাই ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ কর্মসংস্থানকে একটি কেন্দ্রীভূত বিষয় হিসেবে বিবেচনা করা যায়। ধন্যবাদ ওয়ারা ভাই। অনেক ধন্যবাদ অমৃতা রোজারিও আপনাকে। আপনি দেখিয়েছেন আমাদেরকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কফোর্স 32% যারা ওয়ার্কফোর্সে আছেন তাদের লো লেভেল অফ এডুকেশন আছে, এবং পারসনস উইথ ডিসেবিলিটিসরা এডুকেশন এবং ট্রেনিং এর অপরচুনিটিস থেকে বাইরে আছে, এবং নারী প্রতিবন্ধীরা আরো বেশি বৈষম্যের শিকার আমরা জানি। তো আমি এখন মিষ্টি, আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক WDF, আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আপনি নারী এবং পুরুষের প্রবেশ ব্যবধান এবং প্রবেশগম্যতা, এই সমস্ত অপরচুনিটিস, যেগুলো সম্ভাবনার কথা আমরা বললাম, সেগুলোকে ট্যাপ করবার জন্য আপনি কি কি চ্যালেঞ্জেস এবং কি কি দেখছেন, উপায় দেখছেন? ধন্যবাদ। যেহেতু স্যার আছেন এবং আজকে আমরা 8-5 ইয়ার্স প্ল্যান নিয়ে কথা বলছি, আমি অবশ্যই সেই সুযোগটি নিতে চাইবো, যে সুযোগে 8-5 ইয়ার্স প্ল্যানে দেখছি যে গভর্নমেন্ট দেখতে চাচ্ছেন 11.33 এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি হবে নেক্সট 5 ইয়ার্স। সো এই যে 11.33 মিলিয়ন এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে, এই জায়গাটায় প্রতিবন্ধী মানুষদেরকে আসলে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রতিবন্ধী মানুষদেরকে বোঝা হিসাবে না দেখে তাদেরকে রিসোর্স হিসাবে সম্পদে পরিণত করা। তো সেটা অবশ্য কিছু উপায় অবশ্যই আছে। তার মধ্যে আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের শফিকুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দরভাবে বেশ কয়েকটি বিষয়ে ফোকাস করেছেন, সে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। আমি রিপিট করছি, পরিসংখ্যানটা আসলে খুবই প্রয়োজন। পরিসংখ্যান ছাড়া আসলে প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়ন যেটা বলি আমরা, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। তো যেহেতু সময়ের লিমিটেশন আছে, সেহেতু আমি খুব সংক্ষেপে বলতে চাই, সেটা হলো যে প্রতিবন্ধী নারী এবং পুরুষের মধ্যে আসলে বিভেদটা অনেক বেশি। কারণ প্রতিবন্ধী পুরুষরা যে কোনো ভাবে সমাজের যে কোনো মেইনস্ট্রিমিং এ অংশ নিতে সে পারস্পরিক সহযোগিতা অন্য আরেকজন অপ্রতিবন্ধী মানুষের কাছ থেকে নিতে পারছে, কিন্তু প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে সেই সহযোগিতা নিতে কিন্তু রিস্ক হয়ে যায়। সুতরাং উইদাউট রিজনেবল অ্যাকোমোডেশন, উইদাউট অ্যাক্সেসিবিলিটি প্রতিবন্ধী নারীরা কিন্তু মেইনস্ট্রিমিং হবে না, এক কথায়। সেকেন্ড হচ্ছে যে প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে অন্য আরেকটা কমিউনিটিতে যে অ্যাডপ্ট করে নিয়ে অন্য কোনো কাজ করা, এটা কিন্তু খুবই কঠিন। এবং আমাদের সমাজ কাঠামো, আমাদের কালচার, আমাদের ফ্যামিলি যে মাইন্ড সেট আপ, সেটা থেকে কিন্তু অ্যালাউ করছে না যে প্রতিবন্ধী নারীরা একটি এলাকা থেকে অন্য এলাকায় যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেই সুযোগটা অবারিত। তো আমরা এখানে যেটি করতে পাই, আমরা উন্নত বিশ্বে দেখতে পেয়েছি যে বেকার যারা আছেন, বিশেষ করে শিক্ষিত যারা, আর যাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পেরেছেন, তাদের একটা রেজিস্ট্রেশন সিস্টেম থাকে। আনএমপ্লয়মেন্টের ভিতরে যারা আছেন, যারা বেকার, তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখেন, এবং যে যে কোম্পানি অথবা গভর্নমেন্ট অথবা বিভিন্ন এনজিও যারা চায়, ওই রেজিস্ট্রেশনের জায়গা থেকে প্রতিবন্ধী মানুষদেরকে ডেকে ডেকে জব দিতে পারে। আমাদের দেশে এই সিস্টেমটা বিল্ড করা, এবং এটা যদি আমাদের 8-5 ইয়ার্স প্ল্যানে থাকতো এই ধরনের একটা মেকানিজমের কথা, তাহলে বোধহয় খুব বেশি ভালো হতো। এটা আমার কাছে মনে হয়েছে। আমরা সবসময় দেখছি যে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে প্রতিবন্ধী মানুষদেরকে ভাবা হচ্ছে, কিন্তু সোশ্যাল সেফটি নেটের ভিতরে এবং বাইরে উভয় দিকে একটু আমাদেরকে ভাবতে হবে। কারণ কর্মক্ষেত্র তৈরি করার জন্য আসলে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত, অনেকগুলো কম্পোনেন্টকে আমার ভাবতে হবে। যেমন আমি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি করলাম, আমার এমপ্লয়মেন্টের যে জায়গাটায় জব প্লেস করলাম তাকে, সেই জায়গাটা হচ্ছে ইনএক্সেসিবল, তার জন্য রিজনেবল অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা নাই, অ্যাসিস্টিভ ডিভাইসেস যে লাগবে সেই ডিভাইসেস কোনো ব্যবস্থা নাই, এবং
তার জন্য আমরা যে ফ্যাসিলিটিস গুলো দরকার, কমিউনিটি অ্যাওয়ারনেস, সেটা নাই। তার জন্য যে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস দরকার, সেটা নাই। তো এই বিষয়গুলোকে আসলে কিন্তু কর্মক্ষেত্রকে আসলে সংকুচিত করে ফেলে। আমরা হয়তো কাউকে রিক্রুট করতে পারি, কিন্তু সে কিন্তু আবার ড্রপ আউট হয়ে যায়। তো এই জায়গাটা না হয়ে সাস্টেনেবল একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ভাবতে হবে ইনবক্স। ইনবক্সে আমার কি থাকবে? আমার থাকবে এক্সেসিবিলিটি। ইনবক্সে আমার কি থাকবে? ইউনিটি। যারা ট্রেড বিভিন্ন ট্রেডে আছেন তারা অবশ্যই ভাববেন যে এখানে প্রতিবন্ধী মানুষ সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে। ইনবক্সে কি থাকবে? ইনবক্সে থাকবে যে আমার accessible accommodation, reasonable accessible accommodation, reasonable accommodation, accessible community, এবং যে জায়গাটায় সে কাজ করবে সেই জায়গাটাতে আসার জন্য accessible transport। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা যে টিকেট এর জায়গাটা দেখছি এবং গভর্নমেন্টের খুব প্রায়োরিটির একটা জায়গা, এবং আমরা খুব হোপফুল যে ভোকেশনাল এডুকেশন প্রতিবন্ধী মানুষদেরকে আসলে অনেক বেশি এগিয়ে নিয়ে আসবে। কিন্তু ভোকেশনাল এডুকেশন সিস্টেমটা শুধু পলিসির ভিতরে আমরা রেখেছি 5% থাকতে হবে, কিন্তু প্রতিবন্ধী মানুষদের 5% প্রতিবন্ধী মানুষ যে ওখানে যাবে তাদের যে একটা ইনসেন্টিভ লাগবে সেই বিষয়টি, এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তাদের যে ট্রেড গুলো যে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল গুলো তাদের উপযোগী সেই বিষয়টির দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এছাড়াও আমাদেরকে প্রপারলি দেখতে হবে যে কোন ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য কোন ট্রেডটা উপযোগী। আমি ভোকেশনাল ট্রেনিং এর কথা বলছি। সেই জায়গাটাতে কিন্তু তাদেরকে ডেভেলপ করে দিতে হবে। অমৃতা দি অনেকগুলো ট্রেডের কথা বলেছেন, অনেকগুলো জায়গার কথা বলেছেন, এটা আসলে খুবই ট্রু। আমরা প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে গ্রামে আমরা মাত্র 50,000 টাকা দিয়ে পাইলটিং করেছি, এবার 20 জন স্মল খামারি তৈরি করেছি প্রতিবন্ধী নারীদের ভিতরে, এবং এর ভিতরে ইন্টেলেকচুয়াল গার্লও আছে। এবং এই 20 জন প্রতিবন্ধী নারী অত্যন্ত সাকসেসফুলি মাত্র 5টি মুরগি দিয়েছি আমরা, একটা মোরগ আর 5টি মুরগি, এটা দিয়ে খুব সাকসেসফুলি তারা ডিম পাচ্ছে, বাচ্চা পাচ্ছে, এবং সেগুলো দিয়ে কিন্তু মার্কেটিং করাও শুরু করেছে। এবং তাদের যে মার্কেটিং ফ্যাসিলিটিস সব লাগবে সেদিকে কিন্তু আমাদের কমিউনিটিকে অ্যাওয়ার করতে হবে যে আপনারা যদি প্রতিবন্ধী মানুষদের প্রোডাক্ট গুলো নেন তাহলে কিন্তু তারা অনেক বেশি উপকৃত হবে। সো একটা কম্বাইন্ড প্যাকেজের মধ্যে আমাদের ভাবতে হবে। আমি শামসুল হক স্যার যিনি আছেন এখানে প্ল্যানিং কমিশনের স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে 7-5 ইয়ার্স প্ল্যানের যে 8-5 ইয়ার্স প্ল্যান অত্যন্ত সুন্দর হয়েছে, সুদৃঢ় হয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য। কিন্তু আমি খুব আপসেট এই কারণে যে শুধুমাত্র রেজাল্ট ইন্ডিকেটর আমরা যেটা সেট করেছি সেটা এডুকেশন ছাড়া অন্য কোথাও রেজাল্ট ইন্ডিকেটর সেট করি নাই যে আমরা প্রতিবন্ধী মানুষদেরকে আসলে কোথায় দেখতে চাই। আমি দেখতে চাই প্রতিবন্ধী মানুষরা আগামী 5 বছর পরে বাংলাদেশের জিডিপিতে এবং ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। আমরা আসলে দয়া চাই না, দাক্ষিণ্য চাই না, আমরা আসলে কন্ট্রিবিউটর হতে চাই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ মিস্টার আপা। আমরা প্রথম রাউন্ডে আপনাদের অভিমতগুলো শুনলাম। এখন নিশ্চয়ই আমাদের কিছু প্রশ্ন হয়তো হয়েছে, অথবা আমাদের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আমরা হয়তো শেয়ার করতে চাচ্ছি। তো সেইটা করবার জন্য আমি প্রত্যেককে জাস্ট 1 মিনিট করে বলবো, যদি আপনার কোনো অ্যাডিশনাল বক্তব্য এই আলোচনাগুলো থেকে আপনি পেয়ে থাকেন, সেটা দিতে চান, সেটা কাইন্ডলি আপনি দিতে পারেন। সো আমি ওই সাইকেলেই যেতে পারি। মিস্টার শফিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর এডিডি, আপনি কি কোনো এখানে পয়েন্টস রেজ করতে চান বা কোনো সুপারিশ স্পেসিফিকলি? না, আমি আলাদাভাবে আর কোনো পয়েন্টস রেজ করতে চাই না। আমি শুধু জোর দিয়ে বলতে চাই যে প্ল্যানিং ডকুমেন্টে আমার মনে হয় আমাদের অনেক অ্যাবিলিটি আছে এবং অনেক ভালো ভালো প্ল্যানিং ডকুমেন্ট আমাদের হাতে আছে। যেমন করে আমাদের অনেক লিগ্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের রেডি আছে। এখন সেগুলোকে আনপ্যাক করার যে একটা চেষ্টা, এবং সেই চেষ্টার মধ্যে আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের কথা যেমন আমরা আগে বলেছি, আমি আবারও জোর দিয়ে বলতে চাই। এবং একই সাথে আমি বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য যে কমিটিগুলো করা আছে জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত, সেই কমিটিগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় পর্যায়ে এমপ্লয়মেন্ট
সৃষ্টি করার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এবং তারা কিভাবে এই বিষয়টাকে স্থানীয়ভাবে বাস্তবায়ন করছে সেই দেখার মতো কাজের স্পেসটা তাদের জন্য তৈরি করতে হবে। এবং আমাদের এই বাজেটের মধ্যে যেমন প্ল্যানিং আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু যখন আমাদের বার্ষিক বাজেট হচ্ছে সেই বাজেটেও যেন এই কাজগুলোর জন্য তাদের জন্য অর্থ বরাদ্দ থাকে। আদারওয়াইজ এই কমিটিগুলো কোনোদিন ফাংশন করতে পারবে না। এই একটা বিষয়ে আমি আর একটু জোর দিয়ে বলছি। ইন অ্যাডিশন, ধন্যবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম। ডক্টর মোখলেছুর রহমান, আপনি যদি একটু বলতেন যে পয়েন্টস গুলোর উপরে আপনি জোর দিয়েছেন তার মধ্যে থেকে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে যদি ফোকাস করতে চান। থ্যাংক ইউ। বর্তমান আইন অনুযায়ী কোনো কোম্পানি 10% যদি পিডব্লিউডি নিয়োগ করে তারা ট্যাক্স রিবেট পায়। ইট ইজ ভেরি হাই। এটাকে আমার মনে হয় যেন 5% নামানো দরকার। কারণ তাহলে দেখা যাবে যে কোম্পানিগুলোর মধ্যে, এন্টারপ্রেনার গুলোর মধ্যে এনকারেজমেন্ট বাড়বে। আরেকটি বিষয় হলো যে আমরা তো পলিসি সাপোর্ট পলিসি ডকুমেন্ট তৈরি করি, যেটা শফিক সাহেব বললেন যে ফার্দার ডিটেইলিং আউট ইজ ইম্পর্টেন্ট, হাউ, হোয়ার এবং ফেজিং, ফাইন্যান্সিং, এই বিষয়গুলো তো এত বড় ডকুমেন্টে থাকে না। রেলেভেন্ট ইনস্টিটিউশন গুলো যদি সে আলোচনার প্রেক্ষিতে এগুলোকে তৈরি করে এবং ইজিলি ইমপ্লিমেন্টেবল সম্ভব। আরেকটি কথা বলেছেন একজন যে রেজিস্ট্রেশন, আমাদের এনআইডি আছে, পিডব্লিউডির এনআইডি আছে, নতুন করে কোনো রেজিস্ট্রেশন করার দরকার আছে বলে আমি মনে করি না। আমি বলবো যে তাদের যে এনআইডি সিস্টেমে যদি তাদের তাদের ফিজিক্যাল ফিটনেসের বিষয়গুলো থাকে, ডিসেবিলিটি উল্লেখ করা থাকে, উই ক্যান ইজিলি শর্ট ইট আউট অ্যান্ড ইউজ ইট। আমি যতটা জানি সেরকম একটা বিষয় আছে। আরেকটি কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে, এই যে মার্কেটিং একটা কথা এসেছে, ইটস এ ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা কিভাবে ডিজিটাল এন্টারপ্রিনারশিপ ক্রিয়েট করতে পারি এবং ডিজিটাল লিটারেসিকে আরো বাড়িয়ে দিতে পারি। জব উইল বি ইন দেয়ার ডোর স্টেপ। তাদের জন্য কোম্পানির কাছে যেতে হবে না, দে ক্যান ডু মেনি জবস সিটিং অন দেয়ার হোম। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ ডক্টর মোখলেছুর রহমান আপনার মন্তব্যের জন্য। আমি একটু টুমো পটিয়াইনেন আপনার কাছে একটু জানতে চাই। টুমো পটিয়াইনেন, could you please reflect the emphasis you made about not only the skills but also employment and the market. So from that and the other discussions, if you want to highlight any specific point to our discussion. Yeah, thank you. And just to indeed emphasize the need for modern labor market systems, right? Employment services that encompass all workers, but also workers with disabilities. It is the connectivity between the skills, well, primary education, skills TVET, and then access to labor market. And so the continuum path of the government and together increasingly with the private sector to create that kind of employment services that will allow for much better pathways for inclusive skills and employment for people with disabilities. It's extremely important. And that requires government leadership, an active role of the private sector. Thus, I want to thank the A2I and Leonard Cheshire and PPDN for organizing this kind of a webinar, because it showcases also the connectivity between business community, the civil society, and government in terms of building the right kind of enabling environment. And one thing that perhaps hasn't been emphasized enough is the need then to have appropriate data on how such plans and programs actually are providing those paths going forwards. So, for example, in the forthcoming labor force survey by the Bangladesh Bureau of Statistics, there is a new generation disability disaggregated data which is embedded in. So then using that data and monitoring the actual commitments
be it in terms of primary education, be it in terms of Tibetan skills, and be it in terms of actual employment and also self-employment and the role of people with disabilities in business. So with that, thank you. Thank you very much. শামসুল ইসলাম স্যার, আপনার কাছে আমরা আসবো। আমরা আর তিনজন অতিথির কাছ থেকে পয়েন্ট নিয়ে তারপর আপনার কাছে আসবো। আপনি আপনার সম্পূর্ণ আলোচনা থেকে আপনি আপনার বিজ্ঞ মতামত তুলে ধরবেন এবং কি করা যায় সেই বিষয়ে আপনি আমাদেরকে একটা যেমন দিক নির্দেশনা দেবেন এবং পরবর্তীতে কিভাবে আমরা ইয়ে করতে পারবো, সাপোর্ট করতে পারবো রাষ্ট্রের এই এফোর্টকে, সেটার ব্যাপারেও আপনি একটা নির্দেশনা আমাদেরকে দিতে পারবেন। তো আমি একটু সময় আর খুব বেশি নেবেন না, আমার জন্য আসলে অনেক দীর্ঘ হয়ে গেছে সময়। জাস্ট 10 সেকেন্ডের মধ্যে যদি অমৃতা দি আপনি একটু বলেন যে কোনো পয়েন্টস আছে কিনা, এবং দেন মিষ্টি আপা। থ্যাংক ইউ ওয়ারা ভাই। আমি জাস্ট একটু যোগ করতে চাই, পরিকল্পনা দলিলে রেমিটেন্সকে উন্নয়নের একটি বাহন হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে এবং কিংবা রেমিটেন্সকে উন্নয়ন কর্মকাণ্ডের অর্থায়নের উৎস হিসেবে ধার্য করা হয়েছে, যা দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে, তেমনি ক্ষুদ্র কুটির শিল্প এবং মাঝারি শিল্পের বিকাশ সাধিত হবে। তাই পরিকল্পনা দলিলের এই অ্যাপ্রোচটি অনেকখানি ফলদায়ী এবং এই ধারাতেই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা রাখার জন্য সুপারিশ করছি। এবং আমরা জানি যে আমাদের জনমিতি পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তিত জনমিতিতে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে এবং সেটাকে যেন অ্যাকোমোডেট করা হয়, সেটার জন্য সুপারিশ করছি। থ্যাংক ইউ। নারী পুরুষের ব্যবধান ঘোচানোর জন্য মিষ্টি আপা আপনার কাছে কোনো সুপারিশ বা কোনো স্পেসিফিক পয়েন্ট যদি খুব দ্রুত। ধন্যবাদ। আমি প্রথম যখন কথা বলেছি তখন একটু মিস্টেক হয়েছে কিনা জানি না, অনেকের বুঝতে সমস্যা হয়েছে। সেটা হলো আমি রেজিস্ট্রেশনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যারা বেকার আছেন তারা রেজিস্টার করবেন যে আমার চাকরি দরকার, আমার এই স্কিল আছে, আমার এডুকেশন লেভেল এটা এনআইটি দিয়ে আসলে সম্ভব না। এনআইটি দিয়ে এই কাজটি হবে না, এটা আলাদা রেজিস্ট্রেশনের প্রসেস করেছিলাম। আরেকটি হচ্ছে যে নারী পুরুষের বিভেদ আসলে আমাদের সরকার অত্যন্ত নিবিড়ভাবে চেষ্টা করে যাচ্ছে যে জেন্ডার বৈষম্য যাতে বাংলাদেশে কমে এবং জেন্ডার সেন্সিটিভ বাজেট জন্য পরিণত হচ্ছে। আমি বলবো যে প্রতিবন্ধী নারী এবং প্রতিবন্ধী পুরুষের বৈষম্য কমাতে আসলে আরো অনেক সময় লেগে যাবে। আগে যদি আমরা মেইন স্ট্রিমিং এর দিকেই ফোকাস করি তাহলে বেস্ট হয়। আমি আমার যে জায়গাটায় কথা বলছিলাম সেখানে আমি গুরুত্ব দিব যে প্রতিবন্ধী মানুষের অন্তর্ভুক্তিটা খুব জরুরি এবং অন্তর্ভুক্তির জন্য তার প্রবেশগমতা অত্যন্ত জরুরি, সেই জায়গাটায় আমি গুরুত্ব দিব। আরেকটি বিষয় সেটি হলো যারা বেকার আছেন তাদের বেকার ভাতা চালু করা যায় কিনা, এই বিষয়টি আমি একটু উল্লেখ করলাম আর কি এডিশনাল। ধন্যবাদ। ধন্যবাদ মিষ্টি আপা। শামসুল স্যারের কাছে যাওয়ার আগে মুর্তজা ভাই আপনি যদি আপনার এই ডিসকাশন থেকে 1-2 মিনিটস এর মধ্যে একটা পয়েন্টস তুলে ধরতেন। I think Wara bhai, in the interest of time, I think সবাই খুবই ভালো বক্তব্য দিয়েছে। I think we can go to our chief guest, Shamsul Alam bhai, and then apne please closing ta kore den. Thank you. Nothing further to add at this point. Thank you. Thank you so much. স্যার অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এত দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের সমস্ত আলোচনা আপনি শুনেছেন। আপনার কাছে আমরা খুব আগ্রহ সহকারে শুনতে চাই যে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও অন্তর্ভুক্তির বিষয়ে কোন কোন বিষয়গুলোর উপরে এমফাসিস আমাদের থাকা দরকার এবং কিভাবে এই পার্টনারশিপ এর মাধ্যমে আমরা এটাকে অর্জন করতে পারবো, সো এবং আপনার এই দিক নির্দেশনা এবং যে সমস্ত সুপারিশগুলো এখানে উঠে এসেছে তার মধ্যে থেকে কোনগুলোকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর শামসুল ইসলাম স্যার। স্যার আপনি একটু কাইন্ডলি আনমিউট যদি করেন স্যার। ধন্যবাদ উপস্থাপক আপনাকে আপনার মাধ্যমে যারা আয়োজন করেছেন বিবিজিএন ও প্রথম আলো সংযুক্ত আছে তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনায় আনার জন্য, এবং এই আলোচনাটিও হয়েছে আমি মনে করি তথ্যনিষ্ঠ এবং উপাত্ত ভিত্তিক এবং সুন্দরভাবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যা আছে তা খুব সংক্ষেপে তুলেও ধরা হয়েছে। একটি বিষয় এখানে আমি বলে নিতে চাই,
এটা আমারই সৌভাগ্য যে আমি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা তিনটি প্রণালী নেতৃত্ব দিতে পেরেছি। কাজে তিনটার ধারাবাহিকতা আমার মোটামুটি জানা আছে, এবং এখানে এটাও বলা যায় এই তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি ধারাবাহিকতা আছে। সে ধারাবাহিকতার মূল সূত্রটি হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। গোড়াতেই সেটা আমরা 2009-তে মাননীয় প্রধানমন্ত্রী সরকার যখন ক্ষমতাসীন হন বা ক্ষমতা প্রাপ্ত হন, তখন আপনারা জানেন যে তার সামনে একটি রূপকল্প ছিল। 2021 পর্যন্ত বাংলাদেশে প্রথমবারের মতো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, রূপকল্প ছিল, যেটাকে আমরা প্রেক্ষিত পরিকল্পনায় তৈরি করেছি আর একটু বিস্তারিত করে, যেখানে আমরা আরো সুনির্দিষ্টভাবে দেশের কি কি অর্জন হবে সামষ্টিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সেগুলো আমরা উল্লেখ করেছিলাম এবং তার অনেকগুলো অর্জিত হয়েছে। আপনারা জানেন আজকে যেমন উচ্চ মধ্যমায়ের দেশে আমরা মধ্যমায়ের দেশে পৌঁছেছি, আমরা উন্নয়নশীল দেশ হবে, এগুলো কিন্তু সেই আমাদের পার্সপেক্টিভ প্ল্যান যেটা বা রূপকল্প 2021-এই আমরা চিহ্নিত করেছিলাম 2010-এ। তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এই দুটি দিয়ে বাস্তবায়ন করেছি আমরা রূপকল্প 2021, আপনারা সকলেই জানেন, এবং দুটির সাফল্য অনেক। সাফল্য অনেক মানে আর্থসামাজিক ক্ষেত্রে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, আমাদের অবশ্যই সাফল্য অনেক। সেখানে মূল সূর্যের কথা আমি বলেছিলাম, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দিয়েছি। এটা ঠিক, আমরা বাজারের উপরও নির্ভরশীলতা বাড়িয়েছি, মানে ব্যক্তি খাতের উপর। সেই সঙ্গে ব্যক্তি খাতের যথেষ্ট সুযোগ সুবিধা দেয়া এবং তাদেরকে বাজার ব্যবস্থায় নিয়ে আসা। তো সেই সঙ্গে সঙ্গে তাদের দ্বারা যে প্রবৃদ্ধি অর্জিত হবে সেটি যেন সমাজের সকল স্তরে যায় এবং সকলেই যেন উন্নয়ন সুবিধাটা পায়, পাশাপাশি সেটিও আমরা সবসময় গুরুত্ব দিয়েছি। আমরা খোলা বাজারে নীতি ওইভাবে নেইনি যে বাজার যা করবে তাই হলো এবং সেটি আমরা মেনে নেব, মোটেই তা নয়। সুযোগ দিয়েছি ব্যক্তিকে বাজারের মাধ্যমে কর্মসংস্থানে আসা, বিনিয়োগে আসা, এবং তার থেকে যে উৎপাদিত ফলাফল সেটি যেন সমাজের সকল অংশে প্রবাহিত হয়। এবং সেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আমরা গ্রামের উন্নয়নকে গুরুত্ব দিয়েছি, গ্রামের অবকাঠামো তৈরিতে গুরুত্ব দিয়েছি, আর যাতে অর্থপ্রবাহ গ্রামের দিকে বেশি হয়। কৃষির উপর ব্যাপক গুরুত্ব দিয়েছি, কারণ দারিদ্র্য বেশি জমে আছে কৃষির মধ্যে। কাজে কৃষিকে ব্যাপক পরিবর্তন করলে ওখানে দারিদ্র্য ক্রমান্বয়ে কমে আসে। তো সেই জন্য কৃষির উপর গুরুত্ব দিয়েছি। আমরা বৈদ্যুতিকায়নে গুরুত্ব দিয়েছি যেন গ্রাম অঞ্চলে কর্মসংস্থান তৈরি হয়। তো এটা আমি বলতে চাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটা শুধু আমরা শব্দ হিসাবে রাখি, এটি ব্যাপকভাবে জনজীবনের জন্য প্রভাব রাখে। এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলেছি যে আমরা সামাজিক সুরক্ষা কৌশলপত্র তৈরি করি, যাতে এদেশের দরিদ্র শ্রেণী, অসহায় শ্রেণী বিশেষভাবে সরকার থেকে সুবিধা পেতে পারে। এটাও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নেরই একটি বাস্তব বহিঃপ্রকাশ। সেটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে এসে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কৌশলপত্র তৈরি করি, এটি আপনারা জানেন, এবং তার মাধ্যমে আজকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় এবং অন্তর্ভুক্তির সংখ্যা। তো এটা হলো মোটা দাগে। এখন আপনাদের যে বিষয়টি সেটি হলো প্রতিবন্ধীদের জন্য আমরা আরো কর্মসংস্থান কিভাবে করতে পারি, আর সুযোগ দিতে পারি। আমরাই প্রথম, আপনারা জানেন, এই সামাজিক সুরক্ষা কৌশলপত্রে বলেছি যে প্রতিবন্ধীদের একটি পূর্ণাঙ্গ জরিপ হওয়া দরকার এবং সাধারণ যে আমরা সুরক্ষা দেই বা সমর্থন দেই, বিভিন্ন ভাতা দেই, যে কোনো প্রতিবন্ধী বহু রকমের আছে, মাত্রার ভিন্নতা আছে, আপনারা জানেন, অন্তত 1.5 গুণ হতে হবে একটা সাধারণ ভাতার চেয়ে। এটি আমরা বলেছিলাম সামাজিক সুরক্ষা, এবং তাদেরকে বিশেষভাবে সামাজিক সুরক্ষা নিয়ে আসার জন্য প্রকাশ্য ঘোষণা সেখানে দেওয়া ছিল। এবং আমরা এসে আসলে সঠিক তথ্য পাইনি।
কেউ বলছে 3% জনগণের 3% মাত্র প্রতিবন্ধী, কেউ বলছেন 1%। আমরা সেটি একটি জরিপের মাধ্যমে 9% ঘোষণা করেছি। ঘোষণা মানে যা পাওয়া গিয়েছে সেটা আমি বলতে চাচ্ছি। অর্থাৎ সুনির্দিষ্টভাবে এই যারা আমাদের প্রতিবন্ধিতায় আছেন কোন না কোনো প্রকারে, তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ওই অর্থে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ভাতা প্রচলন করেছি, বিধবা ভাতা, বৃদ্ধকালীন ভাতা ইত্যাদি ইত্যাদি। সামাজিক সুরক্ষাকে অর্থাৎ অন্তর্ভুক্তিকে লক্ষ্য রেখে সেটা আমরা করেছি। এবং এটা জানেন, শুধু ঘোষণা নয়, 4% জনগণ, 4 লক্ষ জনগণ ছিল আপনার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবন্ধী সুবিধা প্রদান, সেটি 17 লক্ষে উঠেছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই সংখ্যাটি নির্দেশ করে যে কতটা অন্তর্ভুক্তিমূলক হতে চেষ্টা করেছে সরকার। আর আপনারা জানেন ভোকেশনাল এডুকেশন বা স্কিল ট্রেনিংও তাদের কথা উল্লেখ করেছে সরাসরি, তাদের অন্তত 5% যাতে থাকে। প্রথমে যখন আমরা আসি 2009-তে যখন পরিকল্পনা করি, তখন মাত্র 3% সাধারণ শিক্ষায় মানে যারা সাধারণ শিক্ষায় যেত মানে যুবক, সেই সকল শিক্ষার্থীর মাত্র 3% আসতো এই ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, সেটি এখন 18% উঠেছে। অর্থাৎ কারিগরি শিক্ষা স্কিল ডেভেলপমেন্টের উপরেও আমরা যে গুরুত্বটা দিয়েছিলাম সেটি কিন্তু ফল আমরা পেয়েছি। আপনারা জানেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে সকল স্থাপনা, বিশেষ করে ইমারত বা কি বলবো ভৌত কাঠামোতে ব্যবস্থা থাকতে হবে যাতে প্রতিবন্ধীদের জন্য সহজে উপরে উঠে যেতে পারে, তাদের জন্য বিকল্প সিঁড়ি থাকবে। এবং এখন আপনারা পরিকল্পনা কমিশনে গেলেও দেখবেন প্রত্যেকটি ভবনের নিচে আলাদা সিঁড়ির পরে আলাদা একটি কাঠামো দেয়া আছে যাতে তারা নিজস্ব নিজ বাহিত গাড়িটা নিয়ে উপরে উঠতে পারে। তো এগুলো কিন্তু গৃহীত নীতি এবং তার বাস্তবায়নের ফলশ্রুতিতে আরো হয়তো আর অনেক দূর যেতে হবে, কিন্তু সরকারের একটা ঘোষিত নীতিও ছিল, এই বিষয়ে লক্ষ্য দৃষ্টিও ছিল। আমি আগেই বলেছি কেবল প্রবৃদ্ধির উপর জোর দেয়নি, প্রবৃদ্ধির জোর দিয়েছি, অনেক প্রবৃদ্ধি দরকার, সেই সঙ্গে সঙ্গে আর বন্টন সুবিধাটা সর্বশ্রেণী যাতে পায়, প্রতিবন্ধী এমনকি ইয়ুথরা যাতে পায়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেছি, এই কর্মসংস্থানের উপর জোর দিয়েছি যুবকদের। এগুলো কিন্তু ওই অন্তর্ভুক্তিকে লক্ষ্য রেখেই নিড অনুসারে প্রতিবন্ধীদের সাপোর্ট দেওয়ার কথাটা আমরা বলেছি, কারণ এতে চাহিদারও ভিন্নতা আছে কিন্তু প্রতিবন্ধিতার মাত্রা অনুযায়ী। জিও এনজিও অনেক গুরুত্ব দিয়েছে, সেটা আপনারা জানেন, বিশেষ করে 8-5 ইয়ার প্ল্যান, যে এটা এককভাবে সরকারের পক্ষে সম্ভব নয়। এখনো আমরা চাই গ্রামাঞ্চল যে ভাতাগুলো যাচ্ছে, যে সুবিধা যাচ্ছে, সেখানে এনজিওরা যতটা তাদের অভিজ্ঞতা আছে সহায়তা করতে পারবে, ব্যক্তিকে চিহ্নিত করতে, প্রয়োজনীয় ব্যক্তিকে অন্যদের চেয়ে তারা ভালো পারে। সেই জন্য জিও এনজিও উপর আমরা অনেক গুরুত্ব দিয়েছি এবং প্রকাশ্যে বলা আছে, এটা আপনারই বলেছেন। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আমাদের কর্মক্ষেত্রটা বড় উৎস, এটা আমাদের দেশে। সেখানে এই জিও এনজিও সহযোগিতার কথা বলেছি, সুবিধা নেওয়ার কথা বলেছি। আমরা অবশ্যই এক্সপোর্ট লেড গ্রোথ মানে বাণিজ্য ভিত্তিক প্রবৃদ্ধি, আমাদের দেশে তো প্রাকৃতিক সম্পদ খুব নেই যে ওগুলো দিয়ে আমরা উন্নত হয়ে যাব বা বিদেশ থেকে সম্পদ পাবো। আমাদের একটাই সম্পদ মানব সম্পদ, সেটাকে শিক্ষিত করা, আর দ্বিতীয় হলো বাণিজ্য করে আমাদের এগোতে হবে, এছাড়া আর আমাদের অন্য কোনো সম্পদ নেই। সেই জন্যই আমরা রপ্তানি ভিত্তিক বাণিজ্য ভিত্তিক উন্নয়নকে জোর দিয়েছি। তো সেখানে যেটা আমরা বলেছি যে টিবেট এডুকেশনের কথা বলেছি, সেখানে গ্যাপ আছে, গ্যাপটাতে কমিয়ে আনা যায়, সেটাও এই প্ল্যানে কিন্তু বলা হয়েছে। একটা কথা যেটা বলবো যে 2% অফ জিডিপি আমাদের আছে বর্তমানে শিক্ষা খাতে, সেটি 3%-এ 24-25 নিতে হবে, এটা খুব বেশি নয়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এটা বহু দেশে 6% আছে, 4% আছে। যেহেতু আমাদের এই পর্যায়ে পর্যন্ত কম আছে, এটাকে দ্রুত বাড়াতে হবে। কাজে ইন ওয়ান গো জিডিপি তো অনেক বাড়বে 24 পর্যন্ত, তার 3% মানে অনেক টাকা।
সেটা বলেছি। স্বাস্থ্য খাতে বলেছি বাড়াতে হবে 2%, যেটা 0.6% আছে এখন জিডিপি। তো ব্যাপক স্বাস্থ্য খাতে বাড়ানোর কথাটা ওই অন্তর্ভুক্তিমূলক, ওই আপনার যাতে দারিদ্র, কারণ এরাই অসহায়ত্ব বেশি ভোগে, রোগ শোকে বেশি ভোগে, সে কারণে স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয়ের কথা বলেছি, এটা আপনারা জানেন। আইসিটি কম্পিউটার কাউন্সিল প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের জন্য বেশি আবেদনের সুযোগ রাখা, এটি পরামর্শ রাখা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আপনারা সকলেই জানেন নন ফার্মিং ক্ষেত্রে মানে কৃষির বাইরে যে আমি বলি উৎপাদনের 83% আসে হলো এমএসএমই। তো সেক্ষেত্রেই বরং আমি বলবো অনেক অস্পষ্টতা আছে, কারণ সেখানে অনেক বৈচিত্র্য, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, নানান রকমের সেখানে মালিকানা, নানান রকমের কর্মসূচি। তো সেগুলো ক্ষেত্রে আমাদের বিশেষ করে নজর দেওয়ার দরকার। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ এই এমএসএমইতেও কিন্তু হতে হবে। আর সেটা যেহেতু বেশিরভাগ গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে এমএস, যেটা আমরা বলি কি বলি এটা এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো সেসব ক্ষেত্রে আমাদের বিশেষভাবে সরকারের দিক থেকে মনিটরিং থাকা প্রয়োজন, যে সত্যিকার অর্থে, এবং এদের ঋণ দেওয়ার সময় এদের যথেষ্ট ঋণ দেওয়ার গুরুত্ব হচ্ছে। সেখানে বোধহয় একটা থাকতে হবে যে যারা প্রতিবন্ধীদের 5% বা 5-6% বা 8% নিয়োগ দেবে বা থাকবে, তাদের জন্য প্রয়োজনীয় সুদের হারটা একটু কমিয়ে ধরা হয়েছে এমনি যথার্থ, তারপর বিশেষ সুবিধা দেয়া, এটি বোধহয় আমাদের দিক থেকে লক্ষ্য রাখা প্রয়োজন বা বিবেচনা নেওয়া। আর একটু হলো নিয়োগের ক্ষেত্রে তারা যেন বৈষম্যের শিকার না হন, কারণ এরা সবই ব্যক্তি খাত, প্রাইভেট খাত। তো প্রাইভেট তো নিতে চাইবে সক্ষম ব্যক্তিকে দ্রুত। তো সেক্ষেত্রেও সেই জন্যই প্রতিবন্ধী নিয়োগের ক্ষেত্রে সুযোগ সুবিধা সুনিশ্চিত করা প্রয়োজন। অর্থাৎ তাদের খাতে যে বেতন ভাতাগুলো যাবে, মিডিয়াম এন্টারপ্রাইজের কথা বলবো আমি বিশেষ করে, তাদের ক্ষেত্রে ওই ট্যাক্স হলিডে, ট্যাক্স অবকাশ দেওয়ার কথা অবশ্যই ভাবা উচিত। তাহলে হয়তো ওই এমএসএমইসি খাতগুলোতে নিয়োগটা ত্বরান্বিত হতে পারে। আর আমরা সামাজিক সুরক্ষায় অবশ্যই জীবন চক্র ভিত্তিক সুবিধা দেওয়ার কথা বলি। সেই সুবিধা কিসের ভিত্তিতে? কারণ শিশুকালের রিস্ক আর অ্যাডোলেন্সের রিস্ক কিন্তু এক না। অ্যাডোলেন্সেন্টের রিস্ক আর যিনি লেবার ফুল শ্রমিক তার রিস্ক এক না, আবার তার রিস্ক আর একদম বয়োবৃদ্ধের রিস্ক কিন্তু এক। কাজেই প্রত্যেকের রিস্ক ভিন্ন ভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে। কাজেই সেক্ষেত্রে আমাদের সামাজিক সুরক্ষা আমরা ওটাও ওই অন্তর্ভুক্তির জন্য যে সকল অংশে এই ঝুঁকি অনুসারে তাদের সুযোগ সুবিধাগুলো আমরা দিতে পারি, সেটি আমাদের অব্যাহতভাবে চালিয়ে যেতে, এবং সেটা সামাজিক সুরক্ষায় স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এখন একটি কথা হয়, আমরাও বলি অনেক সময় নারীদের ক্ষেত্রে যখন আলাপ করি, নারীদের আলাদা বাজেট থাকতে হবে। হ্যাঁ, নারী কতটা বাজেটে নারী সংশ্লিষ্ট সেটি আমরা বের করি বা আমরা বলি জেন্ডার বাজেটিং। প্রতিবন্ধীদের জন্য, যুবকদের জন্য, কিশোরদের জন্য, ছাত্রদের জন্য আসলে দরকার ওইভাবে বাজেট এই বরাদ্দের তো কাজ হবে। কারণ বাজেট একটা মন্ত্রণালয় বরাদ্দ দেয়, পরিকল্পনা বাস্তবায়ন করে 58টি মন্ত্রণালয় এবং বিভাগ সরকারের এবং ব্যক্তি খাত এবং ব্যবসায়িক শ্রেণী, নানান নীতি কাঠামোর মাধ্যমে আমরা তাদেরকে নির্দেশনা বা আমরা যেটাকে বলবো পথ নির্দেশনা, দিক নির্দেশনা দিয়ে থাকি। আজকে অনেকে আমরা বলি যে H5 প্ল্যানে তো কার্যক্রম নাই, প্রতিবন্ধীদের আলাদা কর্মসূচি ঘোষণা করা হয়নি। সেটা তো করা হবে না, কারণ এটা তাহলে তো মহাভারতের চেয়েও 10 গুণ বড় হয়ে যায়। এটি একটি নীতিগত দলিল, এটা দিক নির্দেশনা দেয়া, পরিকল্পনা, লক্ষ্য দেয়া আছে 5 বছরে প্রত্যেকটি খাতে কি লক্ষ্য অর্জন, সেই লক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি মন্ত্রণালয় নিজস্ব কর্মসূচি গ্রহণ করবে, প্রকল্প গ্রহণ করবে, লক্ষ্যটাকে অর্জন করতে হবে। আমরা কৌশলটা বলে দিয়েছি লক্ষ্য অর্জনের কি কি কৌশলে এগোতে হবে। তো সে কারণে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক, এগুলো বিনিয়োগ পরিকল্পনা। এর আগে সব ছিল বিনিয়োগ পরিকল্পনা। অর্থাৎ সরকার পরিকল্পনায় বলে দিত এই সব প্রজেক্ট প্রকল্প নেওয়া হবে আগামী 5 বছর। সেই প্রকল্প এখনো নেওয়া হয়, এখনো নেওয়া হবে।
আমরা লক্ষ্য কৌশল বলে দিচ্ছি, জাতীয় নীতি বলে দিচ্ছি, কৌশল বলে দিচ্ছি, সম্পদের প্রাপ্যতা বলে দিচ্ছি। এখন আপনারা প্রয়োজন সে কর্মসূচি প্রণয়ন করে সেটাকে বাস্তবায়ন। কাজেই প্রতিবন্ধীদের নিয়ে অনেক কর্মসূচি নেওয়ার অবশ্যই সুযোগ আছে। আমি MSM এর কথা বললাম, সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবার অবশ্যই এগিয়ে যাবেন, তারা সেই বিষয়গুলো বিস্তারিতকরণ করবে। কাজেই এটি বোধহয় আশা করা ঠিক না যে একটি পরিকল্পনায় সমুদয় একটা লক্ষ্য উদ্দেশ্য বা মানে বরাদ্দ বলতে মোটা দাগে আমরা বরাদ্দটা উল্লেখ করি মন্ত্রণালয় ভিত্তিক বা জাতীয়ভাবে বাজেট কত হবে প্রত্যেক বছরে, উন্নয়ন বাজেট কত হবে সেটা ঘোষণা থাকে, ওর এরপরে আর ওটা কোনো বিস্তারিতকরণ থাকে না। তো ওইভাবে বিস্তারিত কর্মসূচি আর প্রয়োজন নেই, কারণ যার আপনার কিন্তু কোনো ঘাটতি উল্লেখ করেন, আপনারা কিন্তু প্রশংসা করেছেন, আপনারই তো প্রমাণ। অষ্টম পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় কি আছে প্রতিবন্ধীদের জন্য আপনার সুনির্দিষ্ট সুন্দরভাবে বলেছেন। ওখানে ঘাটতি তো বের করার সুযোগও নেই। যা যা প্রয়োজন আপনাদের সঙ্গে আলোচনা করে, পরামর্শ করে, ডায়ালগ করে আমরা এগুলো নিয়ে আসছি। এগুলো কিন্তু আমাদের নিজেদের কথা না, এগুলো আপনাদের কথা। প্রত্যেকটি স্তরে এত আলোচনা অতীত হতো কিনা আমি জানি। ষষ্ঠ সময় করেছি, সপ্তমে, এবার আরো বেশি, অনেক বেশি করেছি। এবার সর্বোচ্চ প্রায় আমার মনে হয় সব মিলিয়ে 22 থেকে 23,000 পার্টিসিপেন্ট ছিল আমার বিভিন্ন সেমিনার, ওয়েবিনার। আমরা সরাসরি এরকম করতে পারি। কাজেই মতামত মন্ত্রণালয়গুলো থেকে নিয়েছি লিখিত, সারা দেশব্যাপী আলোচনা করেছি। তো সে কারণেই এই জন্য অনেক অংশগ্রহণমূলক পরিকল্পনা বিধায় আপনাদের দাবি দেওয়া। এই প্রতিবন্ধী বললাম তো, আপনারা কিন্তু বলতে পারেননি যে আমাদের এটা আসে না, এবার আসা উচিত ছিল। পারেন না, কারণ আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করেছি বিভিন্ন অংশের সঙ্গে, আপনার লিখিত দিয়েছেন আমাদের কাছে, সব আমরা সুন্দর করে বিবেচনা করেছি। ILO যে কথাটা বলছেন সেটা তো না মোটা দাগে নীতিগত কথা, যে কিভাবে আরো জব ক্রিয়েট করা যায়। 1,23,13,00,000 জব তৈরি হবে আগামী 5 বছরে, হওয়ার পরিকল্পনা আমরা রেখেছি অষ্টম পঞ্চবার্ষিক। তো সেখানে আপনারা বলতে পারেন, একজন বলেছেন যে প্রতিবন্ধী কত, এর তো বলা হয়নি। তো আমরা তো ওখানে বলিনি নারী কত পুরুষ কত, আমরা কিন্তু বলিনি 30 বছর নিচে যারা যুবক তাদের কত। এটা একটি সংখ্যা, সকলের সমন্বয়ে সংখ্যাটি সেখানে অন্তর্ভুক্ত হবে এবং নির্ণীত হবে। সেখানে এটি আর আমাদের পক্ষে এই মুহূর্তে বিভাজন প্রয়োজনও নেই, এবং আমরা ওইভাবে বলবো পরিকল্পনায়। আসলে কাজে ওই ডিকম্পোজিশন করতে গেলে একটা পরিকল্পনা থাকবে না। এটা আমি তো বললাম, তখন মহাভারতের চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি একমত ILO এর সঙ্গে, যে আমাদের যারা শ্রমিক, এটা ILO এর জন্য না, আমাদের যদি আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়ে গেছি, আনুষ্ঠানিক ঘোষণা হবে 2026, GSP প্লাস পেতে হলে আমাদের লেবার লকে কিন্তু একেবারে লেবার রাইটস ভিত্তিক এবং আধুনিক করতে হবে, না হলে GSP প্লাস চাওয়া যাবে। আমাদের প্রয়োজনই কিন্তু এখন এই সোশ্যাল ইন্স্যুরেন্স চালু করতে হবে ফর সিকনেস, যে অসুস্থ হয়ে পড়ে তারা যাতে একটা ভাতা পায়। এমনকি বেকার ভাতা বলতে ধরুন যারা কর্মক্ষম প্রশিক্ষণ নিয়েছে, শিক্ষা নিয়েছে, কিন্তু ঠিক চাকরি পাচ্ছে না, সেটাও বাংলাদেশে একসময় হবে। সেটা আমরা আশা করি 2031-এর পরে অবশ্যই সেটা বাংলাদেশ সক্ষম হবে, কারণ তখন উচ্চ মধ্যমায়ের দেশ বাংলাদেশ হলো 2031-এ। তবে ওই ডিসেন্ট লেবার ল এবং লেবারদের রাইটস, লেবারের সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমরা বাধ্য হব, কারণ আমরা উন্নয়নশীল দেশ হতে হলে অন্যান্য যে সুযোগ সুবিধা নিতে হবে, যে GSP প্লাসের সুবিধা বা অন্যান্য যে আমরা এপিল করছি যে আমাদের সুযোগগুলো অব্যাহত রাখা হোক, সেক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় আসবে। আর টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট ফেস করছে, অনেকে ছিল অসুস্থ হয়ে পড়েছে, দুর্ঘটনা হয়েছে, তাদের জন্য তো এখনই করা উচিত, এখনই থাকা উচিত, এবং এটা করাও হচ্ছে আসলে, আমি যতটা জানি। আর লেবার পলিসি ইমপ্রুভ হতে বললাম, আমাদের এই কারণেই করতে হবে যে আমাদের উন্নয়নশীল দেশ হলে, আমাদের অনেক সুবিধা পেতে হলে তখন এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। কোভিড পরিস্থিতি, আমার ফোন আসছে।
কোভিড পরিস্থিতি মোকাবেলায় চ্যালেঞ্জে বলা হয়েছে কোভিড পরিস্থিতি আগামী 2 বছর চলে যাবে, একটা গিয়েছে এই বছর। আমাদের পুরোটা আমরা কোভিড মোকাবেলার জন্য বিশেষ কৌশলের কথা বলেছি, বিনিয়োগের কথা বলেছি, গ্রামাঞ্চলে স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধির, দক্ষতা বৃদ্ধির কথা বলেছি এই কোভিডের জন্য। এখন ওখানে আবার আপনার প্রতিবন্ধীদের জন্য আলাদা বলবো, অ্যাডোলেসেন্টদের জন্য আলাদা বলবো, নারীদের জন্য আলাদা কৌশল বলবো, সেগুলো ক্ষেত্র বিশেষে বলি। কিন্তু আমার মনে হয় না এটা এইভাবে কথাটা কতটা রাইট বলা যে প্রতিবন্ধীদের জন্য কোভিড পরিস্থিতি কি হবে। অন্যদের যেভাবে কোভিড মোকাবেলায় প্রতিবন্ধীরা তার চেয়ে বাদ পড়বে না, বরং তাদের অংশ কোনো অর্থ যেন বাদ না পড়ে, এটাই আমরা চাইবো এবং সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আলাদা করে তো ওখানে আলাদা ভিন্ন বলার কিছু নেই বা প্রয়োজন নেই। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়াতে অত্যন্ত একটা কাজের কথা বলেছে। আমি নামটা এখানে লিখিনি, বাট আমার কথাটা ভালো লেগেছে এবং বাস্তব। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়াতে হবে, কারণ কাজগুলো তারাই বাস্তবায়ন করে, কর্মসূচিগুলো তারাই নিয়ে থাকে। আজকে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় একা না, তারা 22-23টি মন্ত্রণালয় সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে, এমনকি অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন করে, তাদের কর্মসূচি আছে সামাজিক সুরক্ষা। কাজে সেখানে সমন্বয় একটি বিরাট ব্যাপার। সরকার যেহেতু আমাদের বড়, আমাদের কেন্দ্রীয় সরকার, সেখানে সমন্বয় একটা বড় সমস্যা। সমন্বয় এবং জানা কে কি করছে, অনেক ক্ষেত্রে দ্বৈততা আছে, ডুপ্লিকেশন হচ্ছে এই সমন্বয়ের অভাবে, জানার অভাবে। তো সমন্বয় বাড়াতে হবে এই কারণে যে আমাদের কর্মসূচিগুলি প্রতিবন্ধী হোক, কর্মসংস্থান হোক, গ্রামীণ উন্নয়ন হোক, কারিগরি শিক্ষা ব্যাপক প্রসারে হোক, আমাদের সমন্বয় দরকার মন্ত্রণালয় ভিত্তিক। একটা হলো ডুপ্লিকেশন অ্যাভয়েড করা, দ্বৈততা, এতে সম্পদের অপচয় হয়। আর হলো আমাদের জানাও হয় কোন মন্ত্রণালয় কি করছে, আমি কোনটা গ্রহণ করব। কাজে ওই সমন্বয়ের বিষয়টা আমি পুরো একমত। এই বিষয়টি একটি বড় সমস্যা আমাদের সরকার ব্যবস্থাপনা। আর ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব দিতে হবে, এটা সামগ্রিকভাবে একজন বলেছেন। অবশ্যই ডিজিটাল মার্কেটিংই বরং প্রতিবন্ধীরা সহজে অনেক জিনিস ঘরে বসে পেতে পারে, কাজে এটা তাদের অনুকূল, তাদের সহায়। কিন্তু একটি জিনিস নিশ্চয়তা দেওয়া দরকার, সেটি হলো অনলাইন করতে গিয়ে যে জিনিসটা আপনি চান পাবেন, সেটির মান নিশ্চয়তা, সেটার দামে যাতে না ঠকানো হচ্ছে কনজিউমারকে, এই বিষয়টি দেখার জন্য আমি মনে করি কনজিউমার রাইটস যে সংগঠন আছে তাদেরও দেখা উচিত। এত বিষয়ে প্রয়োজন কিছু আইনও করা উচিত, মানে যারা ডিসিডিং করবে বা প্রতারণা করবে। অনলাইন ব্যাপক চালু হোক, আমি ঘরে বসে যে কোনো জিনিস পেতে পারি, কিন্তু সেখানে যদি প্রতারণার সুযোগ থাকে তাহলে তো অনলাইন মার্কেট মার খাবে। এমন প্রশ্ন উঠেছে অনেকে যে জিনিস দিচ্ছে সেটা বাজারে কম দামে পাওয়া যায়, সেটা কোয়ালিটি খারাপ। তো আমার দেশে ওই আইন হওয়া দরকার, যে কোনো পণ্য আপনি ক্রয় করলে যদি সেটা স্থায়ী হয়, ধরুন এটা ক্যামেরা, বিদেশত ক্যামেরা, ঘড়ি পর্যন্ত আপনি এমনকি বাচ্চাদের টয়েস পর্যন্ত ফিরিয়ে দিতে পারবেন 7 দিনের মধ্যে, যদি কোনো আঁচড় না লাগে, ক্রাশ না পড়ে, আপনি পুরো টাকাটা ফিরে পাবেন প্রশ্নাতীত ভাবে, কোনো প্রশ্নও করবেন যে আমার এটা। আমার নিজের ছেলে, আমি বলতে বলার পর প্রাসঙ্গিক, একটা নতুন মডেলের বেলো, কি খেলা কয়েকদিন খেলে বলে স্যার এটা ভালো লাগে না, এর চেয়ে ভালো তো পাওয়া যায়, যা আছে বক্স আছে নিয়ে গেলাম, আমার ছেলে তখন লাইক করছে, কোনটা নিবে, কিনতে হবে না, টাকা চাইলে টাকা। আমি একটা ওর পছন্দ মতো দেখে আরেকটা মডেল নিয়ে আসলাম। মানে কনজিউমার রাইটটা কত শক্তিশালী, একজন ভোক্তার অধিকার কতটা শক্তিশালী হলে বিক্রেতা বাধ্য যে কোনো জিনিস তাকে ফিরিয়ে দিতে। আমার দেশে বিক্রেত জিনিস ফেরত লওয়া হইবে না, গুরুতর বেআইনি, মানে অধিকারের দিক থেকে। বিক্রিত যে পণ্য আমি আনলাম, হয়তো প্রয়োজন দেখলাম হয়তো ফিট হয় না বা হলো না, কেন আমি টাকা দিলে সে যদি অক্ষত থাকে সে নিতে বাধ্য। এই ধরনের আইন আমার দেশে এখনো হয়নি। বাজার ব্যবস্থা যদি কথা আমরা বলি, বাজারের বিকাশের কথা বলি, ডিজিটাল মার্কেটিং কেমন না, সব মার্কেটিংই কিন্তু ভোক্তার রাইট আমার দেশে এখনো অনেক বেশি অস্বীকৃত। সেই জন্য ভেজাল পণ্য আমাদের খেয়ে ফেলতে হয় বা ক্রয় করতে হয়। বাজার ব্যবস্থা উন্নত করতে হলে এই ভোক্তার অধিকারকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা দিতে হবে, একজন ভোক্তা ঠকবেন,
দামের দিক থেকে, ওজনের দিক থেকে, মানের দিক থেকে। তো প্রসঙ্গে ক্রমে অনেক কথাই বলে ফেললাম, কারণ প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারা এগিয়ে গেলে সমাজ উপকৃত হবে, তাদের উৎপাদনশীল কাজে নিয়োগে বেশি দিলে দেশ উপকৃত হবে। আন্তরিকভাবেই সরকার কিন্তু সামগ্রিক উন্নয়ন বাহ্যিকভাবে চায় না, অন্তর্গতভাবে, ভিতরগতভাবে। এই জন্যই আমরা এত জোর দিচ্ছি যাতে অসমতা কমে আসে। সেই জন্য সোশ্যাল প্রোটেকশন ব্যয় বাড়ানোর জন্য এবারও আমরা প্ল্যানে যথেষ্ট বলেছি, এবং বাজেটে আশা করি আসবো সবচেয়ে বেশি, মানে অত্যন্ত বেশি বরাদ্দ আমরা সামাজিক সুরক্ষায়। তো আমরা চাই দারিদ্র যত দ্রুত কমুক এই দেশ থেকে, কর্মসংস্থান সৃষ্টি হোক। আর এই দুটাকেই আসলে মূল সামনে রেখেছি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, আর অন্তর্ভুক্তিমূলক সমাজের সব অংশ যেন কোনো না কোনো ভাবে উপকৃত হয়, বঞ্চিত না হয়। আমি জানি না আপনাদের চাহিদা কতটা মিটলো আমার বক্তব্যে। আমি মোটা দাগে সামগ্রিকভাবে, যেহেতু সারা দেশে প্ল্যান করতে হয়, সমাজের সকল অংশের এই বিষয়টাই দেখতে হয়, কিন্তু আমাকে মোটা দাগেই তো কথা বলতে হবে। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দর আয়োজন করেছেন, এবং বক্তব্য আমি আগেই বলেছি তথ্যনিষ্ঠ হয়েছে, সুন্দর হয়েছে, এবং পঞ্চবার্ষিক 3টি পরিকল্পনারই আপনারা প্রশংসা করেছেন। তো এটি আমি মনে করি আমাদের সাফল্য, সরকারেরও সাফল্য, এবং দেশ সুন্দর পরিকল্পনা মাফিক এগোচ্ছে। আমরা এর মাধ্যমে এসডিজিও বাস্তবায়ন করছি, 2041 উন্নত দেশেও পৌঁছাবো এক সময়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আপনার সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য। নিঃসন্দেহে 8 5-year প্ল্যান এবং আগের 2টা 5-year প্ল্যান সরকার আমাদেরকে উপহার দিয়েছেন, এবং এই 8 5-year প্ল্যানের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে এবং উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে আমরা এগোচ্ছি। বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি অন্যতম জনগোষ্ঠী, এবং ডাইভার্সিটি এটা বাংলাদেশের জনসংখ্যা এবং কে রিচ করছে। সো এখানে শিশু, নারী, পুরুষ, প্রৌঢ়, প্রবীণ সবার জন্যই এই 8 5-year প্ল্যানের মধ্যে বিষয়গুলো এসেছে, সেগুলো আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। এবং আলোচনার ভেতর থেকে এবং স্যার আপনার বক্তব্যের মধ্যে থেকে যে সুনির্দিষ্ট বিষয়গুলো এসেছে, সেগুলো আমরা এই 8 5-year প্ল্যানকে অর্জনের দিকে আরো এগিয়ে যেতে পারবো। বিশেষ করে মন্ত্রণালয়গুলো, আমরা আশা করি যে সমস্ত সম্পৃক্ত মন্ত্রণালয় আছেন তারা পরিকল্পনা গ্রহণ করবেন যাতে এই সমস্ত লক্ষ্যগুলো অর্জন করা যায়। এবং আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়ের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন স্যার, আমরা এটার ইয়ের মাধ্যমে, আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে আমরা এই লক্ষ্য যেটা 8 5-year প্ল্যানে দেওয়া আছে, সেটা সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান, সব ব্যবসা প্রতিষ্ঠান সবাই একত্রে এটাকে অর্জন করতে পারবে। আমরা আশা করি প্রতিবন্ধী ব্যক্তিদের যে সমস্ত অংশগ্রহণের বাধার বিষয়গুলো এই আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেসিবিলিটির বিষয় এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের অংশগ্রহণের যে সমস্ত বিষয়গুলো করলে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিতে বিপুল পরিবর্তন আসবে, সেই বিষয়গুলো সরকার এবং আপনার ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়গুলো এই বিষয়ের উপরে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমরা আপনাদের সাথে এই বিষয়ে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে স্যার আপনাকে, এই দীর্ঘক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন এবং আমরা আপনার মতামত আমাদেরকে অনেক টিএন এবং প্রথম আলোর উদ্যোগে এই আজকের গোলটেবিল আলোচনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রতিবন্ধী ব্যক্তি বাস্তব কর্মসংস্থান এবং অন্তর্বর্তী বিষয়ক অগ্রযাত্রা, এর আলোচনা এখানেই সমাপ্তি করছি। অনেক অনেক ধন্যবাদ।